তো এগুলো সব এই বছরের প্রাপ্তি ছিল এবং এই বছরের ভূতচমের মানে এডিশন ছিল, যেগুলো আপনারা সবাই খুব মানে প্রশংসা করেছেন এবং আমরা খুবই হ্যাপি সেজন্য। এবং আশা করছি যে এরকম প্রতিনিয়ত সব জিনিসই মানে কিছুটা অরিজিনাল রাখা ভালো, তারপরে কিছু কিছু এরকম এডিশন বা কিছু কিছু এরকম নতুন কিছু যদি আমরা করি, আমার মনে হয় যে সেটা খারাপ না। তো সেটা আমরা করব এবং ভবিষ্যতেও করব আশা করি। তো আপনারা যে যেখানে আছেন, ঢাকায় ফাইনালি ঠান্ডা হালকা পড়েছে এবং পড়বো না করতে করতেও পড়াচ্ছে এরকম মনে হচ্ছে। ঠিক আসতে চাচ্ছ না, যেন জোর করে কেউ ধরে নিয়ে এসছে, জাস্ট ডিউটির মতো করে, ডিউটি পালন করার মতো করে শীত ঢাকা শহরে আছে আর কি। বাকি জায়গার অবস্থা কিন্তু বেশ ভয়াবহ। শুনেছি যে অনেক জায়গাতেই অনেক শীত পড়েছে। তো এরকম একটা রাতে যখন কিনা বছরের শেষ, নতুন একটি বছর আসি আসি করছে এবং পুরোনো বছরটা চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে, সেই মুহূর্তে আশা করছি ভূতাশ্রমটা আপনাদের অনেক ভালো লাগবে। পুরোনো বছর যখন চলে যায় আমার বেশ মায়াই লাগে, কারণ পুরোনো বছরের সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে যায় অনেকদিন। পুরোনো বছর মানে 2016 এবং আমি, বা 2016 এবং আপনারা সবাই মিলে একসঙ্গে আমরা ছিলাম এই বছরটার সাথে। তো এই বছর যখন বিদায় নেয় তখন মনে হয় যে আপন কেউ একজন চলে যাচ্ছে, আর নতুন একজনকে আমাদের তখন বরণ করে নিতে হয়, সেই আপনের জায়গায় নতুনকে নিয়ে আসতে হয়। এবং বছরগুলো খুব অন্যরকম। যে বছরটা আপনার জীবনে আসুক না কেন, সেই বছরটা কখনোই আপনার জীবন থেকে হারিয়ে যায় না, কোনো না কোনো কারণে সেই বছরটা স্মরণীয় হয়ে থাকে। তো 2016 আমাদের সেরকমই একটা বছর, অনেক স্মরণীয় ঘটনা ঘটেছে এই বছরে। আমরা এই বছরটাকে বিদায় জানাচ্ছি এবং নতুন বছরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের নতুন বছর অনেক 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 আনন্দে কাটুক এবং পুরনো বছর যে সমস্ত অপ্রাপ্তি, সেই প্রাপ্তিগুলো আপনাদের মানে সেই অপ্রাপ্তিগুলো প্রাপ্তি হয়ে আসুক নতুন বছরে, সেটাই কামনা করব। আমাদের কিভাবে SMS করতে হবে সেটা একটু জানিয়ে দিই। আমাদের SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি, FORT, ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, এন্ড পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। এবং আমাদের যদি ইমেইল করতে চান, অর্থাৎ ঘটনা পাঠাতে চান, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপনারা বছরের প্রথম যে এপিসোড, সেই এপিসোডে যদি পার্টিসিপেট করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনাদের ঘটনা পাঠাতে হবে, মারাত্মক ঘটনা পাঠাতে হবে। এবং সেই ঘটনা পাঠিয়ে দিলে আমাদেরকে ভূতফম@futurity.fm এই অ্যাড্রেসে। আশা করছি যে আপনাদের ঘটনাগুলো সিলেক্টেড হবে এবং আপনারা আগামী সপ্তাহে বছরের নতুন দিনে আমাদের সঙ্গে বসে, এখানে বসে আপনাদের ঘটনা শেয়ার করতে পারবেন আমাদের লিসনারদের সাথে। আর সেই সাথে যারা আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে চান, দেখুন যে আজকের স্পেশাল এই বছর শেষের এপিসোডটিতে কারা কারা এসছেন, তাহলে আপনারা যান আমাদের পেজগুলোতে এবং টাইপ করুন Facebook/real.furti and Facebook/bothfm.russell। আপনারা এই দুটো পেজে গিয়ে কিন্তু আপনারা জেনে যাবেন যে কি হচ্ছে না হচ্ছে, কারা এসছেন এখানে। তো আমি প্রথমে যারা দেখেননি তাদের জন্য বলে দিচ্ছি যে আজকের এই স্পেশাল এপিসোডে অনেকদিন পরে আমাদের এখানে পার্টিসিপেট করছেন ডিনার, এবং আমরা তার ঘটনা দিয়ে শুরু করতে চাই। তিনি বেশ কিছু ঘটনা নিয়ে আসছেন, আমরা চলে যাচ্ছি তার প্রথম স্টোরিতে। ডিনার। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি দিনার, আমি এসেছি লালবাগ থেকে। ধন্যবাদ রাসেল ভাই আপনাকে। তো রাসেল ভাই, আমি প্রথম যে ঘটনাটি দিয়ে শুরু করছি, এই বাসা রিলেটেড আমি একটা ঘটনা অনেক আগে একবার বলেছিলাম, তো আমি সরাসরি ঘটনা চলে যাই। এটা হচ্ছে পুরনো ঢাকার কাপ্তান বাজার নামক জায়গার একটি বাসাকে নিয়ে ঘটনা। আচ্ছা। তো বাসাটা হচ্ছিল, যখন এটা তৈরি করা হয়, তো বাসার যে ওনার ছিলেন, ওনার প্ল্যান ছিল হচ্ছিল যে এটাকে হসপিটাল বানাবেন। আচ্ছা। তো ওইখানকার রাস্তাঘাটগুলো বেশ সরু হওয়ার কারণে তো পরবর্তীতে ওই বিল্ডিংটা তার হসপিটাল করা সম্ভব হয়নি। তারপরে উনি সেটা ভাড়া দিয়ে দেন এবং বিল্ডিংটা হচ্ছে 7 তলা একটি বিল্ডিং, মোটামুটি সবাই চিনেন, আমি যে বর্ণনা দিচ্ছি সবাই গেস করতে পারবেন। তো বিল্ডিংটা একটা এল শেপের। তো আমি সরাসরি ঘটনায় চলে যাই। তো আমাকে ঘটনা যিনি বলেন তার নাম হচ্ছে সুজন ভাই। তো সুজন ভাইরা হচ্ছে ফ্যামিলি সহ সেই বিল্ডিং এ থাকেন, তার স্টিল সেই বিল্ডিংটাতে থাকেন। তো একদিনকার রাতের একটা ঘটনা, ও রাসেল ভাই, আমি একটা জিনিস বলতে ভুল করেছি যে সেই বিল্ডিং এ অনেক ভৌতিক ঘটনা আছে। তার মধ্যে একটা আজব একটা ব্যাপার হচ্ছে যে উইদিন 1 ইয়ার্স বা 2 ইয়ার্স সেই বিল্ডিং এ 4টা সুসাইড কমিট হয় এবং সেগুলোর মানে স্পেসিফিক বা কোনো রিজন জানা যায়নি। তো সুজন ভাই যে ঘটনাটা, সেটা হচ্ছে এরকম যে একদিন রাতের বেলা 12টা কি 12:30টার সময় হবে, তো ওনারা রুমে ছিলেন। তো ওই রকম সময় হঠাৎ সুজন ভাই, ওনার ফ্যামিলি মেম্বার সবাই শুনতে পায় যে ছাদে শাবল বা ভারী লোহা জাতীয় কিছু যদি হাতের থেকে ফেলা হয়, সেটা পড়ার পর যেরকম একটা সাউন্ড হবে এবং বাউন্স হওয়ার পর একটা সাউন্ড হবে, ঠিক এইরকম সাউন্ড হচ্ছে। আচ্ছা। এবং সেটা সাউন্ডটা হতে হতে মনে হচ্ছে যে কেউ একজন মানে বিল্ডিং এর উপরে ঘুরতেছে কন্টিনিউসলি, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতেছে। তো তারা প্রথমে ভাবেন হয়তো বা ছাদে কোনো কিছু কাজ হচ্ছে, এই জন্য এরকম সাউন্ড আসতেছে। আচ্ছা।
তো তার কিছুক্ষণ পর যেটা শুরু হয় যে মাথায় করে ইট তোলার পর ওই অনেকগুলো যদি ফ্লোরে ফেলা হয় যেরকম সাউন্ড হবে ঠিক ওই রকম সাউন্ড হচ্ছে। তো ওনারা ভাবলেন যে হয়তো বা ওই উপরে ছাদে হয়তো বা কোনো কনস্ট্রাকশনের কাজ চলতেছে। তো ওনারা সেটা সেভাবে পাত্তা দেয়নি, তখন তারা নতুন আসছে সেই বিল্ডিং এ। তো পরের দিন সকালে সোহাগ ভাই যিনি, তো উনি ভাবলেন যে একটু ছাদে গিয়ে দেখি যে ছাদে কি কাজ হচ্ছে, রাতের বেলা এরকম শব্দ হলো। তো উনি ছাদে গিয়ে দেখেন যে ছাদ নর্মালি, সেখানে মানে যে কনস্ট্রাকশনে যে কোনো কাজ হচ্ছে সেরকম কোনো চিহ্নই নেই। তো উনি তখন সিঁড়ি ঘরও দেখলেন যে যদি মাথায় করে ইট তোলা হয় তো অ্যাটলিস্ট ইটের ময়লা হলেও পড়ে থাকবে, বাট সবগুলো ক্লিন ছিল। তো যাই হোক, সেদিনকার ঘটনা। তো তার 2-1 দিন পরের ঘটনা, ওই সুজন ভাইয়ের বাবা, ওনার বিজনেস হচ্ছে পুরান ঢাকাতে, তো উনি একদিন বেশ রাত করে বাসায় ফিরেন। আচ্ছা। তো বাসাটা হচ্ছে যেটা আমি আগে বলেছি এল শেপের, তো বারান্দাটা বেশ বড় এবং বারান্দার পাশে হচ্ছিল প্রতিটা ফ্ল্যাটের দরজাগুলো পাশাপাশি। আচ্ছা। তো উনি ঠিক ওনার ফ্লোরে ওঠার পর উনি দেখলেন যে ছোট্ট 9-10 বছর বয়স এরকম হবে, এরকম বয়সের একটা মেয়ে, সে লাল শাড়ি পরে তার ফ্ল্যাটের ঠিক সামনের যে ফ্ল্যাটটা আছে সেই রুমের দরজার সামনে সে ঝাড়ু দিচ্ছে। আচ্ছা। তখন রাত আনুমানিক প্রায় 1:30 কি 2টা এরকম সময় হবে। খুব অদ্ভুত একটা সময় ঝাড়ু দেওয়ার জন্য। জি ভাই। আর ওই বারান্দাটার মধ্যে তখন উনি একাই ছিলেন, আর বেসিক্যালি ওইরকম সময়টা কেউ ঝাড়ুও দিবে না। রাইট। তো উনি খুব টায়ার্ড ছিলেন, তো উনি এসে ঘরে চলে যান। তো ঘরে চলে যাওয়ার পর খাওয়া দাওয়া করেন। তো খাওয়া দাওয়ার পর উনি ওনার ওয়াইফের সাথে ব্যাপারটা শেয়ার করেন যে এরকম পাশের রুমের দরজার সামনে দেখলাম যে ঝাড়ু দিচ্ছে। তখন ওনার ওয়াইফ ওনাকে যে নিউজটা ওটা শুনে উনি বেশ চমকে যায়। সেটা হচ্ছে ওনাদের সামনের যে ফ্ল্যাটটা, যেটা সামনে উনি একজনকে ঝাড়ু দিতে দেখেছেন, সেই ফ্ল্যাটে যারা ভাড়াটিয়ে তারা 3-4 দিন যাবত সেখানে নেই, মানে তারা কোথাও বেড়াতে গিয়েছে। আচ্ছা। তো উনি, ওনার কাছে মনে হলো যে সে ঝাড়ু দিয়ে মনে হলো রুমের ভিতরে ঢুকে গেল ওনাকে দেখে। তো এটা একটা ঘটনা। আর আরো কিছু ঘটনা যখন আমি এই ঘটনাগুলো শুনতে যাই সেখানে, তো অনেকে এসেই আমাকে বিভিন্ন ধরনের ঘটনা বলতেছিলেন ওই বাসা রিলেটেড। তো এর মধ্যে ওই রাব্বি ভাই এবং আতিক ভাই ওনাদের এলাকা কিছু বড় ভাইরা কিছু ঘটনা বলে। সেটা হচ্ছে ওই বিল্ডিংটার মাঝখানে একটা জায়গা আছে, তখন এটা অ্যাবান্ডেন্ট ছিল, পরিত্যক্ত অবস্থায় ছিল, কিন্তু এখন সেখানে বিল্ডিং করা হচ্ছে। তো সেই জায়গাটায় তারা ওই যখন লোডশেডিং হতো তখন তারা সেখানে গিয়ে আড্ডা দিত, টাইম পাস করতো সেখানে। আচ্ছা। ওনার রাব্বি ভাই আতিক ভাই ওনারাও যেতেন মাঝে মধ্যে। তো একদিনকার ঘটনা, সেটা মানে বিকাল করে সন্ধ্যা হবে এরকম একটা সময়। আচ্ছা। তো ওনারা সেখান থেকে আড্ডা দিয়ে জাস্ট ব্যাক করতেছিলেন। তো এরকম সময় ওনারা লক্ষ্য করলেন যে ওনাদেরই এক ফ্রেন্ড বের হওয়ার সময় একজন মানুষ যদি সোজা দাঁড়িয়ে এসে যদি তার ডান পাশে ঘাড় ঘুরাতে থাকে বারবার, যেরকম দেখা যাবে তাকে ঠিক ওই রকম সে বারবার ঘাটটা ডান দিকে ঘুরাচ্ছে। আচ্ছা। মনে হচ্ছে যে কে একজন জোর করে তার ঘাটটা ডান দিকে ঘুরাচ্ছে বারবার। আচ্ছা, মানে সে ইচ্ছা করে এটা করছে না, কে একজন মানে তাকে ফোর্স করছে এটা করার জন্য। তাকে দেখে তারা প্রথমে ঘাবড়েছে যে সে এরকম করছে কেন। হ্যাঁ। তো তাকে গিয়ে শক্ত করে ধরে, মানে নাড়াচড়া ধরে, তার কোনো রেসপন্স নাই। সে বারবার ঘাড় ঘুরে ওদিকে তাকিয়ে আছে। তখন তাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড প্রথমে লক্ষ্য করে ওই সোহাগ ভাইয়ের বাবা যে মেয়েটাকে দেখেছে সেই বিল্ডিংটার মধ্যে, সেই রকম বর্ণনা সেই অনুযায়ী একটা মেয়ে লাল জামা পরা, অনেক শাড়ির মতো একটা জামা পরা, যে সে সেই বিল্ডিংটার মধ্যে দাঁড়িয়ে আছে ওই সাইডটার মধ্যে। এইটা রাসেল ভাই ওনারা একা দেখেন, ওনারা 4-5 জন ফ্রেন্ড ছিলেন একসাথে। আচ্ছা। সবাই এই জিনিসটা একসাথে এক্সপিরিয়েন্স করে। তো এটা এক্সপিরিয়েন্স করার পর ওনারা সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে যায়। তো এই ঘটনাটা আমাকে ওনারা বলে। তো যখন এই ঘটনাগুলো শুনতেছিলাম, তো ওনাদেরই একজন ফ্রেন্ড উনি পাশ থেকে একটা ঘটনা বলে। সেটা হচ্ছে ওনার বিল্ডিংটা হচ্ছে সেই যে আমি যে বিল্ডিংটার ঘটনা বলছি, সেটা থেকে ঠিক বড় একটা বিল্ডিং, মাঝখানে আরো দুইটা বিল্ডিং আছে, ছোট বিল্ডিং। আচ্ছা। ছাদটা ওনাদের বিল্ডিং ও 7 তলা। তো উনি একদিন ছাদে কবুতর পালেন। তো মাগরিবের সময় এরকম সময় উনি দেখতেছেন, যেটা উনি বললেন যে ওই বিল্ডিং এর উপরে যে টাঙ্কিটা তৈরি করা সেটা বেশ বড়। আচ্ছা। তো উনি দেখতেছেন একটা মেয়ে সাদা জামা পরা, সে টাঙ্কির উপরে হাঁটতেছে, এবং সেই মেয়ে, হ্যাঁ, ওনারা অনেকে বলে থাকে যে এই মেয়েটাকে নাকি অনেকেই দেখেছে সেই বিল্ডিং এ। উনি দেখতেছেন যে ওই বড় টাঙ্কির উপরে যে ছাদটা, সে কন্টিনিউয়াসলি উপরে মনে হচ্ছে যে সে দৌড়াচ্ছে। আর স্বাভাবিক কেউ কিন্তু এরকম এত উপরে, এত হাইটের উপরে উঠে কিন্তু হাঁটবেও না, দৌড়ানো তো অনেক দূরের কথা। তো উনি দেখতেছেন যে উনি মানে কিউরিয়াসিটি নিয়ে দেখতেছেন যে কি করতেছে মেয়েটা। তো উনি রাসেল ভাই একটু পরে যেটা খেয়াল করলেন, বিল্ডিংটা হচ্ছে এল শেপের। তো উনি দেখতেছেন যে সে মনে হচ্ছে স্টেপ দিচ্ছে, সেই স্টেপ দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে সে বিল্ডিং এর অন্য যে পোর্শনটা আছে
সেখানে চলে যাচ্ছে। আচ্ছা, তার মানে বডির তুলনায় মনে হচ্ছে যে তার পা গুলো বেশ লম্বা। সে এক পোর্শন থেকে এবং আরেক খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারছে এবং কোনো ধরনের এফোর্ট দিতে হচ্ছে না। জি না, মানে হুম। মনে হচ্ছে যে সে জাস্ট একটা স্টেপ দিয়ে একদম ওই একটা পোর্শন থেকে আরেকটা আরেকটা পোর্শনে চলে যাচ্ছে। তো এটা দেখার পর রাসেল ভাই উনি একটু ঘাবড়ে যায়। স্বাভাবিক, খুবই তো স্বাভাবিক। উনি তখন বললেন যে মাগরিবের আজান দিবে এরকম একটা সময়। হুম, তো উনি রাসেল ভাই তখন চিন্তা করলেন যে এখন আর ছাদে থাকাটা ঠিক হবে না, তো উনি নেমে যাবেন চিন্তা করলেন। হুম, তো রাসেল ভাই যেই উনি ওই বিল্ডিং থেকে জাস্ট নজর ঘুরায়, উনি যে উনাদের সিঁড়িতে নিচে নামবে, তখন উনি দেখে যে উনি এতক্ষণ যে মেয়েটাকে ওই বিল্ডিং এ হাঁটতে দেখতেছিল, সেই মেয়েটা তাদের বিল্ডিং এ ছাদা। আচ্ছা, তাদের বিল্ডিং এ মানে ওখান থেকে চলে এসছে এই বিল্ডিং এ। হ্যাঁ, উইদিন ফিউ সেকেন্ডস তারপরে সেই ছাদের যে বাউন্ডারিটা আছে, সে বাউন্ডারির মধ্যে সে হাঁটতেছে। আচ্ছা, মানে ওইখানে স্বাভাবিক কেউ গিয়ে যে হাঁটবে তাও না। অ্যাবসার্ড ব্যাপার এটা। জি, আর আরেকটা ঘটনা রাসেল ভাই, ওই বিল্ডিং এর পাশে একটা আমাকে বলে যে আতিক ভাই বলে উনি ছাদে আগে মাঝে মধ্যে কারেন্ট চলে গেলে ছাদে যেতেন। তো উনি কয়েকদিন দেখছেন যে সাদা জামা পরা একটা মেয়েকে বিল্ডিং এর একটা পাশে দাঁড়িয়ে থাকতে। আচ্ছা, তো উনি কয়েকদিন খেয়াল করছেন হয়তো যে লোডশেডিং এর কারণে সে হয়তো উপরে আসে, বাট উনি 3-4 দিন দেখেছে যে সে একটা সাইডে আসে এবং একই রকম ভাবে সে দাঁড়ায়, মানে কোনো নড়াচড়া নাই তার। যে অ্যাজ ইউজুয়াল কেউ যদি ছাদে যায় সে তো মুভ করবে এক জায়গা থেকে আরেক জায়গা, বা সে দেখতেছে যে সে প্রতিদিনই তাকে দেখতেছে যে সে একই জায়গায় একই ভাবে দাঁড়িয়ে আছে। তো একদিন উনি চিন্তা করলেন যে ওনাদের বাসার ছাদের উপরের যে ফ্লোরটা ওইখান থেকে দেখবেন যে এটা আসলে কে, সে প্রতিদিনই এসে এখানে দাঁড়িয়ে থাকে। তো যেই রাসেল ভাই উনি জাস্ট 6 তলা থেকে 7 তলা উঠে ওনাদের বিল্ডিং এর, উনি ওই কয়েক সেকেন্ড 3-4 সেকেন্ড হবে, উনি সঙ্গে সঙ্গে দেখলেন যে সেখানে কেউ নেই। কেউ নেই বলতে গেলে হচ্ছিল উনি এতক্ষণ এই কয়দিন যাকে দেখেছে সেখানে দাঁড়িয়ে থাকতেন, সেখানে জাস্ট 2টা পাইপ দেখছেন এখন উনি। বাট এই কয়দিন যাকে উনি দাঁড়িয়ে থাকতে দেখেছেন সেখানে উনি ওই রকম কোনো পাইপ জাতীয় কিছুই দেখা নাই। তো এটা দেখার পর আতিক ভাই বেশ ভয় পেয়ে যায়। তো আতিক ভাইরা ওই বাসায় ভাড়া থাকে। তো ওই বাসা যে বাড়িওয়ালা, উনি আতিক ভাইকে যে ঘটনাটা বলে সেটা হচ্ছে উনি যে মেয়েটাকে দেখেছেন এই মেয়েটাকে অনেকেই দেখেছেন সেই আচ্ছা। বিল্ডিং এর এই ছাদের এই পাশে। আচ্ছা, তো এটা বেশ আগের একটা ঘটনা। এখানে এই একটা মেয়ে থাকতো এবং আতিক ভাইয়ের যে বিল্ডিং আছে তার পাশের বিল্ডিং এ একটা ছেলে থাকতো, তাদের মধ্যে অ্যাফেয়ার ছিল। তো কোনো কারণে মেয়ের এবং ছেলের ফ্যামিলি কেউ মেনে নেয়নি ব্যাপারটা। আচ্ছা, তো মেয়ে ঠিক ওই আতিক ভাই তাকে যেখানে দাঁড়িয়ে থাকতে দেখেছে সেখান থেকে সে লাফ দিয়ে পড়ে যায়, এবং লাফ দিয়ে পড়ে যাওয়ার পর অনেক বাসার মেইন গেটের উপরে কিছু রডের মতো সরু করে দেওয়া যাতে কেউ পা দিতে না পারে। রাইট, রাইট। তো আসলে ভাই সে মেয়েটাকে সবাই সকালবেলা দেখায় যে সে পড়ে আছে, তার এই গলার এই দিক দিয়ে সেই রডগুলো ঢুকে আছে। এই ঘটনাটা সেই ঘটনাটার পর থেকে এই মেয়েটাকে এখানে দেখা যায়। আচ্ছা, আর ঠিক এই ইনসিডেন্টটার 2 দিনের মাথায় সেই ছেলেটা ওই পাশ থেকে লাফ দেয়। আচ্ছা। তো এরপর থেকে নাকি ওই আতিক ভাই রাব্বিব আমাকে বলে যে ওই বিল্ডিংটাতে মানে প্রায় নাকি সবাই তাদেরকে দেখে, ওই 2 জনকেও নাকি মাঝে মধ্যে দেখা যায়। এরপর থেকে এটা শুরু হয়েছে। এবং রাসেল ভাই আমি যে বিল্ডিংটার ঘটনা বললাম এই বিল্ডিংটা কিন্তু স্টিল মানে এরকম ছোটখাটো কিছু ঘটনা ঘটতেই থাকে সেই বিল্ডিংটাতে। আচ্ছা, তো এরকম রাসেল ভাই আরো অনেক ঘটনা আছে। তো এরপরে সময় পেলে আমি আরো ঘটনা শুনে আসবো ওই বিল্ডিং এর। আচ্ছা, জি রাসেল ভাই। এবং ওই বিল্ডিংটা নিয়ে ওই এলাকায় মোটামুটি সবাই মানে আপনি বলছিলেন যে ওই এলাকার সবাই এই বিল্ডিং এর কথা জানে এবং সবাই এই বিল্ডিং এর সম্পর্কে মানে যখন ভাই আমি ঘটনা শুনতে যাই মানে বেশ ভিড় হয়ে যায়, সবাই বলতেছিল ছোটখাটো ঘটনা ওই বিল্ডিং কে নিয়ে। এবং সেটা হচ্ছে কাপ্তান বাজারের একটা ভবন, মানে সবাই কাপ্তান বাজার বলার পরে হয়তো সবাই চিনে ফেলবে। এইসব রাসেল ভাই আমার ঘটনা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা আরেকটা ঘটনায় যেতে চাই, এবং আমি এই ঘটনাটা একটু অন্যরকম। বাংলাদেশ ক্রিকেট টিম এখন ক্রিকেট খেলছেন, আপনারা জানেন যে সিরিজ খেলছে ওয়েস্ট ইন্ডিজ বলছে নিউজিল্যান্ডের এগেইনস্টে। সো আমরা এই ক্রিকেট রিলেটেড একটা ঘটনা পেয়েছি খুব সারপ্রাইজিংলি। সো আমরা উই ওয়ান্ট টু শেয়ার দ্যাট স্টোরি। দেখা যাক কেমন লাগে আপনাদের, এবং আশা করছি আপনাদের ভালো লাগবে। একটা ইমেইল, এবং যে ইমেইলটা ঠিক যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি। রাসেল ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি সাগর এবং আমি সেকেন্ড ইয়ারে ইন্টারমিডিয়েটে পড়ছেন। ভাইয়া, আমি ভূত এফএমের একজন নিয়মিত লিসনার। আমার স্থায়ী বাসা রাজশাহীতে এবং ঘটনাটা সেখানকার।
সেখানে আমার এইচএসসি এক্সাম, তাই সামনে আমার এইচএসসি এক্সাম, তাই আমার সঙ্গে রাজশাহী থেকে আমার পক্ষে রাজশাহী থেকে আসা সম্ভব না। তাই ঘটনাটা যদি ভালো লাগে তাহলে আপনি পড়ে শোনাবেন প্লিজ। আমার পরিচয় বড় না করে সরাসরি ঘটনায় যাচ্ছে। আমি এক্স্যাক্টলি রাজশাহীর কোট অঞ্চলে থাকি। আমাদের পাড়ার একটা ক্রিকেট টিম আছে। আমরা নিয়মিত ক্রিকেট খেলতাম এবং প্রচুর এবং প্রায় টুর্নামেন্ট খেলতাম। ঘটনাটা যাকে নিয়ে, তার নাম ফজল, এবং সে আমাদের টিমের একজন ভালো খেলোয়াড় ছিল। ঘটনাটি ঘটে গত বছরের এপ্রিল 24, 2015 ফ্রাইডে। আমরা এক টুর্নামেন্ট খেলতে পাড়া থেকে একটু দূরে মাঠে গিয়েছিলাম। সেই ম্যাচে ফজল উইকেট কিপার ছিল। খেলার একটা পর্যায়ে কটআউট নিয়ে ঝামেলা সৃষ্টি হয়। ঝামেলার এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। বিপক্ষ দলের একজন ব্যাটসম্যান একটু রকচটা হওয়ায় রেগে গিয়ে হঠাৎ ব্যাট ছুড়ে চালায়। দুর্ভাগ্যবশত যেটা হয় সেটা হচ্ছে যে দুর্ভাগ্যবশত যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে ফজলের ঠিক ঘাড়ে গিয়ে ব্যাটটা লাগে এবং লাগার সাথে সাথে সে সেন্সলেস হয়ে পড়ে যায়। কিন্তু সেন্স না ফেরায় আমরা তাকে তাড়াতাড়ি হসপিটালাইজ করি এবং তার বাসায় খবর দিই। হসপিটালে আসার পর ডক্টর তাকে দেখে যা বলেন তা শোনার জন্য আমরা একদম প্রস্তুত ছিলাম না। তিনি বলেন যে ফজল মারা গেছে। এরপর তার লাশের পোস্টমর্টম করা হয়। জানা যায় যে তার ঘাড়ের একটা নার্ভ ও একটা ব্লাড ভেসেল ফ্র্যাকচার হয়ে প্রচুর ইন্টারনাল ব্লিডিং হয়ে সে মারা গেছে এবং আমরা কোনোভাবে এই কথাটা মেনে নিতে পারছিলাম না। আঙ্কেল এবং আন্টি সব ঘটনা শুনে কান্নায় ভেঙে পড়েন। যথারীতি পরের দিন বাদ জোহর তার দাফন সম্পন্ন করা হয়। আঙ্কেল প্রথমে পুলিশ কেস করবেন ভেবেছিলেন, কিন্তু সেই ব্যাটসম্যানের ছেলের বাবা মা অনেকবার আঙ্কেল আন্টির হাতে পায়ে ধরে মাপ চাইতে থাকায় তিনি আর কেস করেননি। সাধারণভাবেই বাসা থেকে আমাদের কোথাও খেলতে যাওয়া নিষিদ্ধ হয়ে যায়। এভাবে আমরা প্রায় 5-6 মাস খেলা বন্ধ রাখি। তারপর আমরা আস্তে আস্তে ফজলকে করি। আমরা যখন মাঝে মধ্যে বাড়িতে না বলেই বাইরে খেলতে যেতাম। এখানে বলে রাখা ভালো যে ফজলের একটি নিজস্ব ব্যাট ছিল এবং সেটা নিয়েই খেলতাম। আমি ব্যাটটা সবসময় আমার ঘরের বাইরে স্যান্ডেলের র্যাকে হেলান দিয়ে রাখতাম। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ এক রাতে প্রায় 12:30টায় আমি একটা শব্দ শুনতে পাই। এটা এমন ছিল যে কেউ একজন ব্যাট দিয়ে বল মারছে। ব্যাটটা যেখানে থাকতো সাউন্ডটা সেখান থেকে আসছে। এইভাবে 4-5 মিনিট হওয়ার পর থেমে যায়। প্রথমে আমি ভাবি আজ বেশি খেলাধুলা করার কারণে হয়তো আমার হ্যালুসিনেশন হচ্ছে, কিন্তু শব্দটা আরো 2 বার হলো। এবার আমি শিওর কিছু একটা প্রবলেম হয়েছে। তাই আমি ঘর থেকে বের হলাম এবং বের হওয়ার সাথে সাথে শব্দটা থেমে গেল। ব্যাটটার দিকে তাকালাম, গিয়ে দেখলাম যে ব্যাটটা ঠিক জায়গাতেই আছে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, ওই জায়গায় 0 ওয়াটের একটা বাল্ব থাকায় আবছা আলো থাকলেও ব্যাটের চারপাশে আস্তে আস্তে ঘন অন্ধকার একটি অবয়বের সৃষ্টি হচ্ছে। এই দৃশ্য দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে ঘরে দৌড়ে গিয়ে কাঁথার নিচে নিজেকে মরি দিয়ে শুয়ে পড়ি আর দোয়া করতে থাকি। আল্লাহর অশেষ রহমতে আমি সেই রাতে আর সে শব্দ শুনতে পাইনি। মোটামুটি ফজরের আজানের কিছুক্ষণ আগে আমার ঘুম ভাঙে। পরের দিন সকালবেলা আমি আম্মুকে জিজ্ঞেস করি, গতকাল রাতে তুমি কি কোনো শব্দ শুনেছিলে? আম্মু বলে, কই না। আমি টেনশন করব ভেবে আম্মু টেনশন করবে ভেবে আমি গত রাতের ঘটনাটা আর বললাম না। ঘটনা সেদিন ফ্রেন্ডদেরকেও বলিনি যে তারা ভীতু ভাববে আমাকে এবং রাগাবে। ভাবলাম আজ রাতে শব্দটা আবার শুনলে ব্যাট অন্য বন্ধুর কাছে রাখবো, কিন্তু প্রায় 6 রাতে কোনো শব্দ নেই। ঘটনার 1 সপ্তাহ পর আবার শুক্রবার রাতে সেই একই শব্দ শুনতে পাই, কিন্তু এবার আমি সাহস করে ব্যাটের কাছে না গিয়ে বরং আমার ঘরের দরজা খুলে ঘর থেকে স্পষ্ট লক্ষ্য করলাম সেই ঘরে ঘন অন্ধকারময় অবয়ব। এবার আমি নিশ্চিত হলাম সামথিং ইজ রং। এটা ফ্রাইডেতেই ঘটে। এই ঘটনার পর আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আমার কাছে
আর ব্যাট রাখবো না। পরের দিন আমি আমার সাথে ঘটা ঘটনা এক ফ্রেন্ডকে নীরবকে বলি। সে প্রথমে বিশ্বাস করে না, তাই তাকে ব্যাটটা রাখতে দিই। প্রথম 6 দিন কিছুই না দেখে সে আমাকে দেখে খুব হাসাহাসি করে, কিন্তু আবার শুক্রবারে সেই একই ঘটনার শিকার হয়। নীরব আমাকে বলে সে দেখছে অবয়বটা ফজলের মতো করে হেঁটে এসে ভ্যানিশ হয়ে গেল। এরপর মাকসুদ, হাসিব ও সিজানের সাথেও এই একই ঘটনা ঘটে। প্রত্যেকে কেবলমাত্র শুক্রবার রাতে এই শব্দটা শুনতে পেত। এই অবস্থায় ব্যাট নিয়ে আমরা খুব দুশ্চিন্তায় পড়ে যাই। তাই আমরা প্রথমে সিদ্ধান্ত নিই ব্যাটটা ফজলের ঘর বাবাকে দিয়ে দেবো, এবং এটা করলে বিষয়টা জানাজানি হয়ে যাবে এবং পুনরায় খেলা বাদ হয়ে যাবে ভেবে আমরা একটা অন্য ডিসিশন নেই। সেটা হচ্ছে 31 ডিসেম্বর 2015-তে পিকনিকে ব্যাগটা পোড়ানো হবে এবং সে পর্যন্ত তা সেজানের বাড়িতে স্টোর রুমে থাকবে। তবে আমরা পরে বুঝতে পারি এটা একটা খারাপ ও ভুল ডিসিশন ছিল। সো 31-এ আমরা রীতিমতো পিকনিক নিয়ে ব্যস্ত, তবে আমরা ফজলকে খুব মিস করছিলাম। সে আজ বেঁচে থাকলে হয়তো দিনগুলো আরো সুন্দর হতো। রান্নাবান্না শেষ পর্যায়ে আমরা সেই ব্যাগটা নিয়ে আসি এবং সেটাকে চুলোর আগুনে ঢেলে দিই। সেটা সুন্দর মতো চুলোর আগুনে ছাই হয়ে যায়। প্রায় 2:30টার আমাদের রান্না শেষ হয়ে যায়। তো আমরা আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন যে অনুষ্ঠানে বাবুর্চিরা রান্না শেষ করে খাবার যাতে ঠান্ডা না হয় সেজন্য রান্নার হাঁড়ির ঢাকনার নিচে ছাই বিছিয়ে রাখে। আমরা একটু পরে খাওয়া দাওয়া করব ভেবে রান্নার হাঁড়ির ঢাকনার ওপর ছাই বিছিয়ে রাখি। কিছুক্ষণ পর যখন আমরা খাওয়ার জন্য হাঁড়ি থেকে ঢাকনাটা সরিয়ে ছাইগুলো ফেলি, তখন ঢাকনার ওপর তা দেখে এখনো গা শিউরে ওঠে। আমি দেখলাম ছাইয়ের কালি দিয়ে ঢাকনার ওপর লেখা, কি দোষ ছিল আমার। এই লেখাটা আমরা সব বন্ধুরা দেখেছিলাম। এরপর কোনরকম ভাবে পিকনিকটা শেষ করে যে যার বাসায় চলে যাই। যাই হোক, আমরা যে কত বড় একটা ভুল করেছি তা এখন বুঝতে পারি, আর সেজন্য আমি নিজেকে অপরাধী মনে হয়। আপনারা সবাই ফজলের জন্য দোয়া করবেন। বড় কথা হলো, আমি ফজলের এতটাই ক্লোজ ফ্রেন্ড যে আমি ওর ইমেল আইডি, পাসওয়ার্ড পর্যন্ত জানতাম, এবং এই ইমেলটা সেই আইডি থেকেই সেন্ড করা হয়েছে। ভাইয়ার সামনে আবার 31 আসছে, কিন্তু আমরা ভেবেছি এবার পিকনিক করবো না। আমাদের তারপর টিমের নাম দিয়েছেন, এবং এই যারা অনেকেই ক্রিকেটাররা রয়েছেন এবং অনেকেই হয়তো যারা ক্রিকেট ভালোবাসেন, ক্রিকেটের ফ্যান তো রয়েছে পুরো বাংলাদেশ, ইন্ডিয়া থেকে অনেকে শুনছেন, পুরো পৃথিবীময় ক্রিকেটের ফ্যান রয়েছে, তাদের জন্য এই ঘটনাটা ডেডিকেট করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা ফজলের রুহের মাগফিরাত কামনা করি এবং তার জন্য আমাদের দোয়া থাকলো। একটা কনফিউশন আছে, এটা আমাকে প্লিজ নেক্সট ইমেইলে আপনি একটু জানাবেন। পোস্টমর্টম যখন হয় তখন অলরেডি কেস হয়ে গেছে, আই গেস। আপনি বলেছেন যে কেস পরে করেনি, আমরা এই জিনিসটা একটু ক্লিয়ার করবেন প্লিজ। এনিওয়েজ, এই ব্যাপারটা আমি অতটা জানিও না, বাট আমার কাছে একটু খটকা লেগেছে বলে আমি জিজ্ঞেস করলাম। আই মাইট বি রং, বাট আমাকে একটু ক্লিয়ার করেন তাহলেই হবে। কাজী নিশাত আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন, ফার্স্ট এবং সেকেন্ড স্টোরি অনেক ভালো ছিল, ফিলিং সো ভয়। ওকে, কিরণ সোম এবং টুকটুকি রাজশাহী থেকে লিখেছেন এবং তিনি বলছেন যে হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। আজকের শোর স্টার্টিংটা জোস হয়েছে, ভয় পাচ্ছি। তন্ময় আমাদের SMS করেছেন মেডিকেল কলেজ থেকে, মেডিকেল কলেজ হোস্টেল থেকে, যে শীতের রাতে ভূতা ফ্যাম অস্থির লাগছে, কিন্তু এইবার তারপর পড়তে পারলাম না। কলফে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন আমাদের SMS করেছেন এবং তিনি বলেছেন যে আপনি ঢাকায় আছেন, ঢাকায় থাকলে আমাদের এখানে চলে আসতে পারতেন কিন্তু, এবং আমাদের এখানে জয়েন করতে পারতেন। হিমেল পান্ডে আমাদের SMS করেছেন উত্তরা থেকে এবং তিনি বলছেন 2016-এর বেস্ট স্টোরিগুলো নিয়ে একটা এপিসোড করলে কেমন হয়। আপনারা জানান যে কোনগুলো বেস্ট স্টোরি মনে হয়েছে, তাহলে আমরা সেগুলো করবো। আমাদেরকে এছাড়া দেখতে পাচ্ছি
সুবায়া তুষি দৌলতপুর কুষ্টিয়া থেকে এসএমএস করেছেন, শুভ আমাদের এসএমএস করেছেন, জ্যাকলিন আমাদের এসএমএস করেছেন মাসুদ ফ্রম রাজশাহী এবং এসএমএস করেছেন আমাদের। তিনি বলছেন তার কাছে অনেক ঘটনা আছে, ঘটনা যদি থাকে তাহলে ঘটনা আমাদেরকে সেন্ড করুন। ঘটনা মানে সেটাতে আমাদেরও ভালো হবে, যারা আমাদের শুনছেন তাদেরও অনেক বেশি ভালো হবে। সো আমাদের ইমেল অ্যাড্রেসটা আরেকবার আপনাকে জানিয়ে দিচ্ছি, আপনার জন্য জানাচ্ছি, both.fm@radio40.fm। আমরা চলে যাব আরো কিছু ঘটনায়, তবে তার আগে আরো কিছু এসএমএস করে ফেলে। আচ্ছা, সুব্রত আমাদের এসএমএস করছেন, ওয়াসি আমাদের এসএমএস করছেন রাকিব গাজীপুর থেকে, কাইয়ুম আমাদের এসএমএস করছেন বগুড়া থেকে, রাসান বরিশাল থেকে আমাদের এসএমএস করছেন, মোহন আমাদের এসএমএস করছেন রিচি এসএমএস করছেন, শাওন, এছাড়াও আমাদের এসএমএস করছেন নাইম সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে নিয়ম তো জানিনি, এবং আমি তারপরে বলে দিচ্ছি যে মোবাইলের মেসেজ টাইপ করতে হবে ফুর্তি FORT ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে যাবে 9840 নম্বরে। আমরা চলে যাবো ছোট্ট বিরতিতে, ফিরে আসবো আবারও। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ভূত FM, the night of the live. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি FM, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণ ফোন। অ্যান্ড গ্রামীণ ফোনকে অনেক ধন্যবাদ আমরা আমাদের সঙ্গে থাকার জন্য, এবং আগামী বছরগুলোতে আমাদের সঙ্গে আশা করছি থাকবেন। আরো একটা বছর আপনাদের সঙ্গে আমরা ভূতাচন খুব চমৎকার ভাবে কাটালাম, এবং আশা করছি আমরা নতুন ভাবে আরো নতুন ঘটনায় আমাদের সামনের বছরটাকে অনেক বেশি ভয়ঙ্কর সুন্দর করে তুলতে পারবো। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। তার আগে জানিয়ে দিই, আমাদেরকে এসএমএস করতে হলে মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুর্তি FORT ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bothfm@radiofurti.fm, which is BHWTFM@radio40.fm। তার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পুরো সময়। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন এবং সেটা আপনার ঘটনাও পাঠিয়ে দিতে পারেন। এবং একটা জিনিস বলবো যে একবার ঘটনা পাঠিয়েছেন, সেই ঘটনাটা সিলেক্টেড হয়নি সামহাও, এই জন্য আপনি পরবর্তীতে ঘটনা পাঠাবেন না এরকম ভাবার কোনো কারণ নেই। আপনি জাস্ট ওই ঘটনাটা পরিবর্তন করে অন্য একটা ঘটনা পাঠিয়ে দিন, সেটা সিলেক্টেড হয়ে যেতে পারে, সেই সম্ভাবনা অনেক কিন্তু, এবং অনেকেরই এটা হয় কিন্তু রেগুলার। কিন্তু কখনোই ভাববেন না যে আপনার ঘটনা আমরা পড়ছি না, আমরা ঘটনা পড়ি কিন্তু। আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ফোন নাম্বার এখানে বলতে হবে না অবশ্য, আপনার নামটা একটু বলবেন এবং তারপর আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আমরা আপনার ঘটনায় যাবো। আসসালামু আলাইকুম, আমি রেজা মাওলা। আমি এসেছি মহাখালী ওয়ারলেস গেট থেকে। আমি এখন যে ঘটনাটি বলবো বা আমার জীবনের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমার অভিজ্ঞতা, সেটা হচ্ছে আজ থেকে 4 অথবা 5 বছর আগে। এটা আধুনিক রাজধানী ঢাকা শহরে আমি যেখানে বসবাস করি, সেখানে আমার নিকটবর্তী যে মসজিদে আমি নামাজ পড়ি, সেখানে এই ঘটনাটি ঘটে। এই কিছু 4-5 বছর আগে আমাদের মহাখালী ওয়ারলেস গেটে যে বড় মসজিদটা আছে, সেটা সংস্কার করার জন্য এটা পুরোটা মসজিদ ভেঙে ফেলা হয়, নতুন ভাবে তৈরি করা হয়। তো সেজন্য যে মসজিদের সামনে যে স্কুলের যে ছোট্ট জায়গাটা আছে, সেখানে নামাজের ব্যবস্থা করা হয়। নিয়মিত সেখানে জুমা এবং পরবর্তীতে তারাবিও অনুষ্ঠিত হয়। তো আজ থেকে 4-5 বছর আগে যে তারাবি, সেই আমার যে অভিজ্ঞতা হয়েছিল, তারাবি যখন শুরু হয় তখন ওই দিন ছিল একটু বৃষ্টি এবং ঝিরঝির বৃষ্টি এবং কিছু কাদা স্যাঁতসেঁতে পরিবেশ। আর ওখানে এই ছোট্ট পরিসরে মসজিদে প্রায় 100 জনের মতো হবে না নামাজ পড়ার ব্যবস্থা তখন ছিল। তো আমি নামাজ পড়ার সময় আমি ছিলাম কাতারের হয়তো 3 নম্বরে কাতারে ছিলাম। এক কাতার হয়তো 10 জনের বা 12 জনের বেশি হতে জায়গা হতো। তো সেই হিসেবে আমি তৃতীয় কাতারে, আমার বাদিকের একজন পরে একজন মুসল্লি ছিল। সেই মুসল্লিকে তারাবি শুরু হওয়ার পরে তার দিকে আমার দৃষ্টি যায়, এবং যাওয়ার পরে আমি একটু আশ্চর্যিত হই, কারণ তার অস্বাভাবিক কালার বা সৌন্দর্য দেখি। এত সুন্দর একজন লোক, যেটা বলবো যে ব্রিটিশ গায়ের রঙের মতো। আমি যাকে তুলনা করতে পারবো, ব্রিটিশ একজন স্পিনার ছিল বয়স্ক, যেটা জার্ভিস, তার ফেসের সাথে। তখন বারবার নামাজ শুরু করার আগে ওর দিকে তাকাচ্ছিলাম, এবং ও তখন দেখলাম ওর পরায় ছিল পাঞ্জাবি এবং গলায় ছিল একটা হাই নেক একটা সোয়েটারের মতো। তো ওটা গলায় পেঁচানো ছিল, এবং
আমরা যথারীতি নামাজ শুরু হয়, তারাবি কিন্তু একটু বড় সূরা দিয়ে শুরু হয়, এটা খতম তারাবি। এবং তারাবি শুরু হওয়ার পরে যখন নিয়ত বাঁধা হচ্ছিল, তখন ওই ভদ্রলোক নিয়ত বাঁধার পরে একটা মানুষ যেরকম একটা ঢেকুর দিলে একটা শব্দ হয়, এরকম একটা ঢেকুর দিল। সেটা তখন একটা স্বাভাবিক ঘটনা হিসেবে নিয়েছিলাম। নামাজ যখন শুরু হলো, চারিদিকে একদম প্রচন্ড ব্যাড স্মেল, পুরো ইয়েটাতে সবাই অস্বস্তি বোধ করতে লাগলো। হয়তো বৃষ্টির দিনে সবাই ভেবেছিল যে হয়তো এটা এরকম হতেই পারে, আশেপাশে নর্দমার গন্ধ টন্ধ হয়তো আসতে পারে, কিন্তু এটা তীব্রতা বাড়তেই লাগলো। নামাজ সুরা যখন চলতে থাকলো, এক পর্যায়ে ওই লোকটা আরো একটু বিকট ধরনের একটা ঢেকুর তুললো। তারপর পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত হয়ে গেল। পরিস্থিতি, পুরো পরিবেশটা একটা মানে খেজুরের রস দিয়ে পায়েস তৈরি করলে যে একটা পরিবেশ হয়, সুন্দর একটা গন্ধ, সে স্মেলে সবাই আবার পেছনের সেই ব্যাড স্মেলের কথা ভুলে গেল। যথারীতি তারাবি 4 রাকাত খুব কম করে হলো 12 থেকে 15 মিনিটের মতো হয়ে থাকে। তো তারাবি যখন শেষ হলো, তখন আমার মনোসংযোগ, তখন তারাবির সময় নর্মালি কিন্তু আমরা কনসালটেশনটা দিতে হয় সূরার দিকে, তখন বারবারই ওই লোকটার কথাই মনে হচ্ছে, আর বারবার দুটো গন্ধের স্মেলের কথা আমার মনে হচ্ছিল। যথারীতি তারাবি যখন মাঝখানে 4 রাকাত পরে যখন শেষ হয়, 4 রাকাত শেষ হওয়ার পর একটা ব্রেক দেওয়া হয়, ওই ফিরে দেখলাম যে আমার পরবর্তী ওই কাতারে ওই লোকটি নেই। এখন কথা হলো, সাথে সাথে আমি দেখলাম আরো একজন লোক এসে ওই ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, যেটা ওই শূন্যস্থানটা পূরণ করে দিল। কিন্তু নামাজ যতক্ষণই ছিল, আমার তখন লাগলো যে এত সুন্দর এই ব্যক্তিটা এই নামাজের ভেতরে কোথায় হাওয়া হয়ে গেল। এই ছিল আমার এই বাস্তবিক এই আধুনিক ঢাকায় একটা অভিজ্ঞতা। কতদিন আগের ঘটনা এটা? 4 থেকে 5 বছর আগে এই নোয়াখালী ওয়ার্ডে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে যারা শুনছেন এই মুহূর্তে, তাদের মধ্যে আছেন শাহ আলম, তিনি ইতালি থেকে শুনছেন এবং তিনি বলছেন ভালো লাগছে লাইভ শুনতে, থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। এবং আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। মেহেদি হাসান আছেন আমাদের সঙ্গে, এছাড়া আমাদের সঙ্গে আছেন সোহেল ইসলাম প্রধান, এবং তিনি এই মুহূর্তে একটু অনলাইনে শুনতে একটু প্রবলেম হচ্ছে, তার ছিল তিনি জানিয়েছেন। আব্দুল কাদের নয়ন আমাকে লিখেছেন প্লিজ ডোন্ট স্টপ দ্য ফুর্তি, তিনি অ্যাপ দিয়ে শুনছেন আমাদেরকে। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি খুব ভয় লাগছে আদিব লিখেছেন। এছাড়াও আনিকা মানামি আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি সোহেল আজিজ, তিনি সবসময় আমাদের সাথে থাকেন, সেটা তিনি লিখে জানিয়েছেন। সাজ্জাদ খান আমাদের লিখেছেন ভয় লাগছে, এবং আমাদেরকে সাইফুল ইসলাম বাবু আমাদের সাথে লিখেছেন যে প্রথম তিনি কমেন্ট করলেন এবং আশা করেছেন পড়বো, আমরা পড়ে ফেললাম। মাহবুব শাহরিয়া আমাদেরকে SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদেরকে সোহানুর রহমান, তিনি অ্যাপ দিয়ে শুনছেন আমাদের সাথে। প্রান্ত আমাদের সাথে আছেন এবং তিনিও প্রান্ত বর্মন আমাদের সাথে অ্যাপ দিয়ে শুনছেন। আমাদের সাথে এখন শুনছেন এই মুহূর্তে MD শাহানুর ইসলাম সুমন। এছাড়াও স্বপ্নহীন ছায়া আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে রয়েছে নুসরাত জাহান জিতু, আমি ফেসবুকের পেজ থেকে পড়ছি, বুঝতেই পারছেন আপনারা। সাজ্জাদ রাফি আমাদের সাথে আছেন। আমাদের সাথে রয়েছেন জায়েদ হোসেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি আব্দুর রহিম সানি। এছাড়াও তানজিল রাহি আমাদের সাথে আছেন। আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি আফজাল হোসেন। এছাড়াও আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি আনামুল হাসান শান্ত। মিরাজ আমাদের সাথে রয়েছেন। ফাহাদ ইবনে হুসাইন অ্যাপ দিয়ে শুনছেন, ছবি আপ করেছেন। আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি MD রাকিব খান। এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি নিহাল হাসান, এবং আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি এছাড়া হারুন রশিদ, শরীফুল ইসলাম শুভ। এছাড়া আমাদের সাথে রয়েছেন শাহাদাত হুসাইন প্রিন্স, হৃদয় খান আমাদের সঙ্গে রয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের ভিডিও ফুটেজ যে পেজটা রয়েছে সেখানেও আছেন। সেকেন্ড স্টোরিটা ভালো লেগেছে লিখেছেন সাইদা ইসলাম। এছাড়াও শাহ MD সাকিব আমাদের সাথে রয়েছেন। আমাদের সাথে রয়েছেন পিঙ্কল রয় সনেট, এবং তিনি অ্যাপস দিয়ে শুনছেন, ছবি আপ করেছেন। এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি আরিফ আহমেদ, DJ সাগর মিয়া আমাদের সঙ্গে রয়েছেন। স্যাম আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি নাজমুল ইহসান। এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ ইয়ামিন, এবং তিনি অ্যাপ দিয়ে শুনছেন এই মুহূর্তে। আমাদের সঙ্গে রয়েছেন রুবেল হোসেন। এছাড়া আতুল আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আমরা চলে যাবো আবারও দিনার হোসেনের কাছে, এবং তার সেকেন্ড ঘটনাটা আমরা শুনবো। এটা একটু লম্বা স্টোরি হবে, আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড ফর ইউর ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ধন্যবাদ রাসেল ভাই আপনাকে। আমি এখন যে ঘটনাটা শেয়ার করছি, এটা আমাকে জনি ভাই বলেছেন। তো জনি ভাই ঘটনাটি যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবে শেয়ার করছি। তো ঘটনাটি ঘটেছে 2012 শেষের দিকে। তো তখন শীতকাল ছিল।
তো জনি ভাই আর আরো 3জন ফ্রেন্ড, টোটাল ওনারা 4 জন ঢাকা থেকে মানিকগঞ্জের হরিরামপুর নামক জায়গায় ওনার এক ফ্রেন্ডের বাসায় বেড়াতে যায়। আচ্ছা। তো সেখানে তাদের আরো 2জন ফ্রেন্ড ছিলেন। তো প্রথম দিন জনি ভাই তার ফ্রেন্ডসরা ওই যার বাসায় যায় তার নাম হচ্ছে সাগর ভাই। তো সাগর ভাই বাসায় স্টে করে। তো পরের দিন তারা যেটা করে, যে সাগর ভাইয়ের যিনি চাচা আছেন তার বাসাটা হচ্ছে ওই হরিরামপুর বাজারেই। তো তারা চিন্তা করে যে তারা এখানেই থাকবে। তো সেই বাসাটা হচ্ছিল নিচের দিকে কিছু দোকান আছে এবং সেকেন্ড ফ্লোরে হচ্ছিল একটা ব্যাংকের ব্রাঞ্চ এবং থার্ড ফ্লোরে কিছু রুম করা। ঢাকা থেকে গেস্টরা গেলে সেখানে থাকে। তো সেকেন্ড দিনে যে ঘটনা সেটা হচ্ছে যে রাতের বেলা, তখন 9:30 হবে এরকম সময়, তারা খাওয়া দাওয়া করে ওই সাগর ভাইয়ের বাসার থেকে একটু ভিতরে ছিল হরিরামপুর বাজার থেকে, তারা এই বাসাটার দিকে আসতে থাকে। তো তারা বাসায় আসে, তখন ওই বাসার যে কেয়ারটেকার আছে উনি তাদেরকে চাবি টাবি বুঝিয়ে দিয়ে চলে যায়। তো তারা রুমে উঠে, তো রুম ওঠার পর অনেকক্ষণ গল্প টল্প করার পর তারা ভাবলেন যে একটু বাইরে গিয়ে হাঁটবেন। মোটামুটি ভালো ঠান্ডাই ছিল তখন। তো তারা সবাই রুম থেকে বের হয়। তো বের হয়ে তারা হাঁটতে থাকে। তো তখন মোটামুটি ওই বাজারের মধ্যে কেউ ছিল না, মানে সব দোকান যা ছিল সব বন্ধ হয়ে গেছে এবং সবাই বাসা চলে গেছে। রাত তখন 10টা 10:30 এরকম সময়। তো ওনারা হাঁটতে হাঁটতে ঠিক ওই বাজারটার শেষ প্রান্তে আসে। তো আসার পর ওই সাগর ভাই যিনি ছিলেন তাদেরকে বললেন যে তার সাথে ওই একটা ক্ষেতের মধ্যে নামতে বললেন। আচ্ছা। তো তারা সবাই ওই মূল সড়ক থেকে ক্ষেতের মধ্যে নামলেন। তো নেমে তারা হাঁটতেছিলেন ক্ষেতের আইলের উপর দিয়ে। তো হাঁটতে হাঁটতে একটু দূরে যাওয়ার পর বিশাল বড় চক। তো তখন সাগর ভাই তাদেরকে বিভিন্ন ঘটনা বলতেছিলেন ওই এলাকা রিলেটেড। উনি যে মুরব্বীদের মুখ থেকে যেরকম ঘটনা শুনেন, যে ওই এলাকার মুরব্বীরা বলে যে মাঝে মধ্যে নাকি এই চকের মধ্যে দিয়ে একজন লোককে ঘোড়া চালিয়ে যেতে দেখা যায়। আচ্ছা। এবং সেটা হচ্ছে কি 2 সেকেন্ড কি 3 সেকেন্ড এরকম সময়ের মতো। তারপর আবার সে মনে হচ্ছে যে শূন্যের মধ্যে আবার মিশে যায়। তো এইটা নাকি সে এলাকা অনেকেই দেখেছে। তো যাই হোক, এরকম অনেক ভৌতিক ঘটনা তারা শুনতেছিল এবং হাঁটতেছিল। তো একজনের পর একজন এভাবে হাঁটতেছে তারা। তো একটা সময় জনি ভাই একটা ফ্রেন্ড আবির ভাই, উনি পিছন থেকে জনি ভাইয়ের কাঁধে হাত দিয়ে থামতে বললেন। তো উনি থামে পিছনে তাকালেন, দেখলেন যে কালো কুচকুচে কালো রঙের কিছু একটা তাদের পিছনে পিছনে হাঁটতেছে। তো ওনারা বেশ একটু খেয়াল করে দেখলেন যে অনেকটা কুকুর বা শিয়াল এই জাতীয় কিছু একটা হবে, তাদের পিছনে পিছনে হাঁটতেছে। তো তারা ভেবে নিলেন হয়তো বা কুকুর বা শিয়াল এরকম কিছু একটা হবে, হাঁটতেই পারে, সেখানে তারা ভেবে নেন। তো তারা হাঁটতে থাকে। তো বেশ খানিকক্ষণ হাঁটার পর তারা সেই চকের প্রায় শেষ প্রান্তে চলে আসে। আচ্ছা। তো তারা দূরে থেকে দেখা যায় বেশ উঁচু একটা জায়গা। তো ওইখানে তারা সবাই একসাথে উঠে। তো ঠিক ওঠার পর তারা দেখলো যেটা, যে সেটা হচ্ছে তাদের গ্রামের একটা শ্মশান। তো সাগর ভাই যেটা বলেন যে এটা হচ্ছে তাদের গ্রামের অনেক বেশ পুরাতন একটা শ্মশান এবং শ্মশানটার পাশ ঘেঁষেই হচ্ছিল নদী। আর সেখানে বাসাবাড়ি বলতে গেলে আশেপাশে কিছুই নেই, সব বেশ দূরে দূরে বাসা। তো সেখানে তারা কিছুক্ষণ গল্প টল্প করে। তো গল্প টল্প করার পর তারা চিন্তা করলেন যে এবার তারা ব্যাক করবে বাসার দিকে। তো তারা বাসার দিকে ব্যাক করতেছিলেন, তখন জনি ভাই যিনি উনি সবার পিছনে ছিলেন। তো ওনারা যখন সেই শ্মশান থেকে নামতেছিলেন এবং সেই শ্মশানটার কোনো বাউন্ডারি ছিল না, উনি নামার সময় খেয়াল করলেন যে মনে হলো যে কালো কিছু একটা তার পিছনে পিছনে সেই শ্মশান থেকে নামতেছে। তো উনি ভাবলেন যে আসার সময় যে জিনিসটা দেখেছে সে ওইটাই হবে, কুকুর বা শিয়াল। তো হাঁটতেছে উনি। তো উনি খেয়াল করলেন যে ভারী কোনো বস্তা যদি মাটির উপর দিয়ে টেনে নিয়ে যাওয়া হয় যেরকম একটা সাউন্ড হবে, ঠিক মনে হচ্ছে এরকম একটা সাউন্ড আসতেছে পিছন থেকে। তো উনি পিছনে ফিরে তাকিয়ে খেয়াল করলেন যে মনে হলো কিছু একটা জিনিস তাকে দেখে নিচু নিচু হয়ে গেছে, যাতে সে দেখতে না পারে। তো উনি ওইখানে আর বেশিক্ষণ কনসেন্ট্রেট করেন, সে আমাদের হাঁটতে থাকে। তো হাঁটার পর উনি দেখতেছে যে ওই সাউন্ডটা বেশ মনে হচ্ছে যে বেশ কাছাকাছি কেউ একজন ওই শব্দটা করতেছে। তখন জনি ভাই, আবির ভাই এবং আরেকজন ফ্রেন্ড ছিল, তারা 3জনই সেখানে দাঁড়ায়। ওরা 3জন দেখে যে রাসেল ভাই, যদি কারো পায়ে প্যারালাইজড হয়ে যায়, সে যদি 2 হাতে ভর দিয়ে হাঁটলে যেরকম দেখাবে, মানে এইরকম একটা ফিগার হামাগুড়ি দিতে আসছে। জি, 2 হাতে ভর দিয়ে দিয়ে তাদের দিকে আসতেছে। তো তারা যে কারোর সাথে শেয়ার করবে বা কিছু বলবে যেটা কি জিনিস, বা সামনে যারা চলে গেছে তাদেরকে ডাক দিবে, তো এরকম তারা কিছু বুঝে উঠতে পারতেছিল না যে এক্স্যাক্টলি ওই সময় কি করবে। তো তারা যেটা করলো, তো সবাই যেরকম মানে যে যেমন দৌড় পারে তারা পড়তে লাগলো এবং পড়তে পড়তে সামনের দিকে প্রায় খুব দ্রুত গতিতে হাঁটতে লাগলো। আচ্ছা। তো হাঁটতে হাঁটতে একটা সময় তারা খেয়াল করতেছে যে সেই জিনিসটা তাদের পিছনে না, তাদের থেকে ঠিক 3 কি 4 ফিট দূরত্বে তাদের পাশাপাশি সেই জিনিসটা হাঁটতেছে, মানে পেছন থেকে আস্তে আস্তে পাশাপাশি চলে আসছে এবং সেটা 2 হাতে ভর দিয়ে হাঁটতেছে মনে হচ্ছে। এবং তারা দেখলেন যে ওইটার যে বডিটা ছিল, বডির তুলনায় মাথাটা বেশ ছোট
আচ্ছা মানে মনে হচ্ছে যে বেশ ছোট একটা মাথা, এবং বোঝা যাচ্ছে না যে আসলে জিনিসটা কি। আচ্ছা তো ওনারা এই সামনে ওনাদের যে ফ্রেন্ডরা ছিল তারা রাস্তার উপরে উঠে গেছে এর মাঝখানে। ভয়। হ্যাঁ, মানে ওনারা এটা খেয়ালই করেন, ওনারা অনেক সামনে ছিল। তো আচ্ছা জনি ভাইয়ের মাঝখানে 2-3 বার থামার কারণে তারা পিছিয়ে যায়। তো ওনারা কোন রকম মূল সড়কে ওঠার পর ওনারা রাস্তার এক পাশ থেকে আরেক পাশে চলে আসে। তো ওনারা যে পাশে এসে দাঁড়ায় সে পাশে একটা কালী মন্দির ছিল। তো ওনারা সেখানে উঠে দেখতেছেন যে ওই জিনিসটা নিচের থেকে উঠে ঠিক রাস্তার ওই পাশে দাঁড়িয়ে আছে, আর ওনারা হচ্ছে ফ্রেন্ডসদেরকে নিয়ে কালী মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে। আচ্ছা তো ওই জিনিসটা হয়তোবা উনি বলেন যেটা যে হয়তোবা মন্দির থাকার কারণে সেই জিনিসটা হয়তোবা সামনে আসতেছিল না, এরকম কোনো কিছু। তো ওনারা সামনে থেকে হাঁটতে থাকে। তো ওনারা সামনে এসে ওই ফ্রেন্ডদেরকে আর কিছু বলেনি যাতে তারা হয়তো ভয় পেতে পারে। তো ওনারা চিন্তা করলেন যে তাড়াতাড়ি বাসায় চলে আসবেন। তো ওনারা হাঁটতে লাগলেন। তো হাঁটতে 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 ঠিক সে বাজারের কাছাকাছি একটা পুকুর আছে। তো ওনারা চিন্তা করলেন যে হাত পা ধুয়ে একেবারে রুমে চলে যাবে। তো সাগর ভাই যিনি, ওনার হাতে টর্চ লাইট ছিলেন, উনি সবার সামনে। তো ওনারা সবাই একসাথে হাঁটতেছেন। তো সবাই, সাগর ভাই আরো দু একজন, ওনারা খেয়াল করলো যে সবুজ রঙের কিছু একটা হবে, সাপ বা এই জাতীয় কিছু একটা। মনে হলো যে তাদের পা সামনে থেকে এসে পিছনের দিকে চলে গেল। ওকে তো এটা মানে সবাই খেয়াল করছে। তো উনি সঙ্গে সঙ্গে টর্চ নিয়ে পিছনে ঘোরার পর দেখতেছেন যে রাস্তার মধ্যে কিছুই নেই। মানে যদি ওখানে কোনো ঝোপঝাড়ও ছিল না যে কোনো সাপ হলে যে ঝোপঝাড়ে ঢুকে যাবে তাকে দেখতে পাওয়া যাবে না। তো রাসেল ভাই তাড়াহুড়া করে হাত মুখ দিয়ে ওনারা রুমে চলে আসে। আচ্ছা তো সেই বিল্ডিং এর 2টা কলাপসিবল গেট ছিল, একটা নিচতলা এবং একটা ছিল 2 তলা ব্যাংকের একটা কলাপসিবল গেট ছিল। তো ওনারা তালা খুলে উপরে চলে আসে। তো রুমে আসার পর সাগর ভাইকে পুরো ঘটনাটা খুলে বলে যে ওনারা শ্মশানে এটা দেখেছে। তো উনিও বলে যে এরকম জিনিস নাকি আগেও অনেকে দেখেছে সেই চকের মধ্যে, ক্ষেতের মধ্যে। তো তাদের কারো চোখে আর কোনো ঘুম নেই, তারা নিজেরা কথা বলতেছিল। তো তখন তারা সবাই এক রুমে স্টে করতেছিল ভয়ের কারণে। তো রাত 3টা, আনুমানিক 3টা কি 3:30 এরকম একটা সময় শুনতেছে যে তারা বাসা যে কেয়ারটেকার সে নিচে থেকে বলতেছে যে টাঙ্কিতে পানি তুলতে হবে, সাগর ভাই চাবিটা নিয়ে আসেন। আচ্ছা ঠিক এইটা বলে একবার। তো এটা বলার পর জনি ভাই আর ওনার ফ্রেন্ডরা বলে যে ওই কেয়ারটেকার মনে হয় নিচে আসছে। তো তারা জানলা দিয়ে তাকিয়ে দেখে যে নিচে একজন লোক দাঁড়িয়ে আছে। তারা বুঝেন যে হয়তো বা কেয়ারটেকারটাই হবে। তো তখন সাগর ভাই যিনি, যার চাচার বাসা, উনি মানে ঘুমিয়ে পড়েছেন কিছুটা। তো তাকে ডাক দেয়। তো ডাক দিয়ে বলতেছে যে এরকম ওই কেয়ারটেকার নিচে আসছে পানি তোলার জন্য। তো সে বলে যে এত রাতে তো কেয়ারটেকার কখনো পানি তুলতে আসবে না। এবং সে বলে যে উনি বিকাল 5টা-6টার দিকে পানি তুলে চলে যায়। আচ্ছা তো উনি বলে, ও তো বাকিরা বলতেছে যে আমার তো নিচে দাঁড়িয়ে আছে দেখলাম। তো এটা শোনার পর ওই সাগর ভাই জানলা দিয়ে বাইরের দিকে তাকায়। তো তাকার পর দেখতেছে যে নিচে কেউ নেই। তো ঠিক রাসেল ভাই ওই সময় সেম ওই গলায় যেটা ভেসে আসে, তারা সবাই শুনে একসাথে, যে বলতেছে যে আমি ছাদের উপরে, সাগর ভাই চাবি নিয়ে ছাদে আসেন। এটা শুনে রাসেল ভাই তারা সবাই মানে ফ্রিজ হয়ে যায় সেখানে। যে সেটা হচ্ছে যে চাবি যেটা ছিল সেটা কেয়ারটেকার অলমোস্ট তাকে দিয়ে চলে যায় বাসায়, আর সে যদি ছাদে চলেই আসে তাহলে কিন্তু তার চাবির কিন্তু কোনো প্রয়োজন হবে না। রাইট তো এটা রাসেল ভাই শোনার পর তার সবাই বেশ ভয় পেয়ে যায়। তখন আর তারা কেউই ঘুমায়নি। তো অ্যাজ ইউজুয়াল তারা সকাল 7টার দিকে আলো হওয়ার পর তারা বের হয় রুম থেকে। তো নাস্তা করার পর ওই কেয়ারটেকার আসে। তো তাকে জিজ্ঞেস করা হয় যে সে কি এরকম রাত 3টা বাজে আসছিল নাকি পানি তোলার জন্য। সে যেটা বলে যে সে সব সময় ওই মাগরিবের সময় পানি তুলে তাহলে সব মানে কাজ যেগুলো থাকে সেগুলো করে উনি চলে যায় বাসাতে। উনি তারপরে আসেনি রাসেল ভাই। আচ্ছা এবং এই ঘটনা ঘটার পর জনি ভাই এবং ওনার সব ফ্রেন্ডস সেদিনই ঢাকায় ব্যাক করে। কিন্তু এইটার কোনো রহস্যের কোনো কারণ জানতে পারা যায় না তখন, না? না রাসেল ভাই, ওই শ্মশানে যেটা তারা দেখেছে এইটা নাকি ভাই প্রায় নাকি অনেকেই দেখে সেখানে, কিন্তু ওই বিল্ডিং এ তারা যার গলা শুনেছে এটা পরবর্তীতে জানা যায় নাই। থ্যাংক ইউ ভেরি মাচ ডিনার আপনার সেকেন্ড ঘটনার জন্য। আশা করছি আপনাদের ভালো লাগছে। কামরুল আমাদের SMS করেছেন বরিশাল থেকে, 9 জন ফ্রেন্ড মিলে তারা ভূত ফিল্ম শুনছেন। রুনা এবং ফেরদৌস আমাদের সঙ্গে আছেন নাটোর থেকে, এবং তিনি বলছেন যে স্টোরিটা অনেক সুন্দর, মজা লেগেছে। সকাল আমাদের SMS করেছেন আজকে স্টোরিগুলো অনেক ভালো লাগছে। স্বপ্নিল আমাদের SMS করেছেন, এবং তারা 4 জন বন্ধু মিলে শুনছেন। এবং দিনের যখন আসে তখন সে মানে অনেক চমৎকার ঘটনা বলে আগে থেকে। সো আমি খুব পছন্দ করি, যাদের ঘটনা পছন্দ করি তার মধ্যে তিনি আর একজন, এবং যখনই এসছে তখনই চমৎকার সব ঘটনা নিয়ে এসে আসে, এবং সবচেয়ে বড় কথা যে বলে খুব সুন্দর করে। জিহাদ আমাদের SMS করেছেন, এবং তিনি বলছেন যে ভয় পাচ্ছি না কেন, মানে ask yourself, কেন ভয় পাচ্ছেন না, সবাই ভয় পাচ্ছে, সুতরাং আপনিও যদি ভয় না পান তাহলে
মানে আমি জানি না। আবরার আমাদের SMS করেছেন হাজারিবাগ থেকে, এবং তিনি বলছেন ইমেলটা জোস ছিল। পিঙ্কি উত্তরা থেকে আমাদের SMS করেছেন, লিখছেন খুব ভয় লাগছে, এবং আমাদেরকে SMS করেছেন, নামটা লেখেননি, তিনি বলছেন আপনার SMS পড়া হয় না কেন। জুবাইর আমাদের SMS করেছেন বসুন্ধরা থেকে, এবং তিনি বলছেন যে তার কাছে স্টোরিটা ভালো লাগেনি। জিহান আমাদের SMS করেছেন রাজশাহী থেকে, সেকেন্ড স্টোরিটা তিনি বলছেন যে আপনি কোথা থেকে প্রকাশ করেছেন এই স্টোরিটা, এই স্টোরিটা আমি ঠিক বুঝতে পারলাম না কি বলছেন। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি SMS করেছেন ইমরান, এবং তিনি বলেছেন যে স্টোরিগুলো অসম, শুনতে অনেক ভালো লাগছে। শওকত আমাদের SMS করেছেন গাজীপুর থেকে, এছাড়া আমাদের SMS করেছেন তরিকুল, এছাড়া মৃদুল আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন সুমন, এছাড়াও লাবণ্য আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন। আমরা দেখতে পাচ্ছি যে শওকত আছেন, নিবিড় আছেন, পুলক আছেন, রাইসা কমল সিলেট থেকে, এছাড়াও আমাদের সাথে রয়েছেন নির্জন, এছাড়াও শামীম গাজীপুর থেকে আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি এমনি নূর পাটোয়ারি, এবং তিনিও এনজয় করছেন। তো আজকের মতো আমরা একটা ছোট্ট একটা বিরতি নেবো এখন, আজকের মতো না, এখনকার মতো, এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো নতুন অতিথি নিয়ে। সেই পর্যন্ত আশা করছি যে আপনিও আমাদের সঙ্গেই থাকবেন। আমাদের SMS করতে হলে মোবাইলের মেসেজ এখানে টাইপ করুন ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠাতে 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@fuርቲ.fm, which is BHWTFM@radio.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেসটি www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। আমরা চলে যাব একটা ছোট্ট বিরতিতে, ফিরে আসবো আবারও, এবং সেই পর্যন্ত আশা করব আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড ফর রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ। The night comes alive. ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও ফুর্তি .FM। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছেন মাসুম, এবং আজকের অতিথিরা আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। এবং আমি দেখতে পাচ্ছি যে খুলনা থেকে সাবা এবং শামস তারা এনজয় করছেন, লিখেছেন। রিপন আমাদের SMS করেছেন নরসিংদী থেকে, সৈকত আমাদের SMS করেছেন আজকের স্টোরিগুলো জাস্ট জোস লাগছে সেটা লিখেছেন। মেঘলা আমাদের SMS করেছেন, আমাদের SMS করেছেন সামিয়াল সুমন, এছাড়া আমাদেরকে তন্ময় SMS করেছেন আমাদেরকে আরো অনেকেই। আপনি SMS করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাব আমাদের নতুন অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। থ্যাংক ইউ রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি মুহিম, আমি আসছি শুক্রবার ধানমন্ডি থেকে। বর্তমানে আমি স্ট্যান ইউনিভার্সিটিতে পড়তেছি। আমরা ঘটনায় চলে যাই। স্যার, ঘটনাটা আমার এক চাচার কাছ থেকে শোনাম। তো উনি আর কি গ্রামে ভ্যান চালাতেন, ওনাদের গ্রামে উনি আর কি ভ্যান চালাতেন, লাশ বহনের কাজ করতেন আর কি ভ্যানে। তো মানে উনি একদিন রাতে ওনার কাছে একটা ফোন আসে, রাত্রে আনুমানিক 8টার দিকে। ওনাকে বলা হয় যে একটা লাশ নিয়ে যাওয়ার জন্য, পোস্টমর্টম ঘরে নিয়ে যাওয়ার জন্য বলা হয়। আচ্ছা। তো উনি আর কি চলে যান সেখানে, লাশটাকে নিয়ে, চাচে মরানো একটা লাশটাকে নিয়ে। তো চাচা রওনা দেন লাশ কাটা ঘরের উদ্দেশ্যে। তো সেখানে পৌঁছাতে চাচা রাত 9টা বেজে যায় আর কি। তো রাত্রে 9টার দিকে চাচা ওখানে পৌঁছায়। সেখানে পৌঁছানোর পর চাচা দেখে যে ডোম আর কি সেখানে দাঁড়ায় আছে। তো চাচাকে দেখে ডোম বলে যে কি ব্যাপার রহিম মিয়া, চলে আসছো? চাচার নাম ছিল আর কি রহিম। তো বলে যে কি ব্যাপার রহিম মিয়া, চলে আসছো? তো বলে যে চলো আমরা দুজন মিলে লাশটাকে ভেতরে ঢোকাই। তো চাচার ডোম দুজনে লাশটাকে আর কি লাশ কাটা ঘরের ভিতরে ঢোকানোর পর চাচা চলে আসতে চায়। তখন ডোম চাচাকে বলে যে তুমি তোমার তো কোনো কাজ নেই, তুমি বরঞ্চ কিছুক্ষণ এখানে থাকো আমার সাথে, কিছুক্ষণ আমাকে সাহায্য করো। তো চাচা রাজি হয় না, বলে যে না, আমি বাসায় চলে যাবো, অনেক রাত হয়ে গেছে। তো ডোম কিছু রিকোয়েস্ট করার পর বলে যে তোমাকে আমি 100 টাকা দিব, তুমি আমার সাথে আজকে হেল্প করো, আমার মন ভালো না আজকে, তুমি কিছু একটা বলো। তো চাচাও রাজি হয়ে যায়। তো এক পর্যায়ে ওই ডোম যখন আর কি লাশটাকে কাটতেছিল, ওই লাশটা ছিল একটা মূলত যুবতী, একটা মেয়ের লাশ ছিল। তো
মেয়েটা আর কি চেহারা অনেক সুন্দর ছিল। তো ডোম মানে চাচাকে বলে যে দেখো এই মেয়েটা মানে যখন বেঁচে ছিল তখন কিন্তু মানে সবাই একে কত ভালো বলতো, সুন্দর বলতো, কিন্তু এখন মেয়েটা মারা গেছে, এখন 1 মিনিটের জন্য এর কাছে কেউ থাকতে যাবে না। তো দুনিয়াটা আসলে কি আজব। তো এরকম বলার পর যখন লাশটা কাটে তখন হঠাৎ করে চাচা শুনতে পায় যে দরজায় মানে কে যেন নক করতেছে, মানে ওই লাশ কাটা ঘরে দরজায় কে যেন নক করতেছে। তো চাচা একটু মানে ভয় পায় যে এত রাতে মানে লাশ কাটা ঘরে এখানে কে আসবে দরজা নক করবে। তো চাচা দরজাটা খোলার পর দেখে যে সেখানে একটা কুকুর দাঁড়া আছে। তো ডোম বলে যে এটা ওর পোষা কুকুর আর কি। তো কুকুরটা ভিতরে চলে আসে। আসার পর ওই মেয়েটার চর্বি কেটে কেটে মানে নিচে একটা বালতির মধ্যে রাখা হচ্ছিল। তো চাচা দেখতেছিল ওই জিনিসগুলা। তো হঠাৎ করে নিচ থেকে মানে খাওয়ার শব্দ আসে, কিরকম একটা মানে খেলে যেরকম আওয়াজ পাওয়া যায়, চাবানোর আওয়াজ পাওয়া যায়, তো এরকম। তো চাচা খেয়াল করে যে কুকুরগুলা ওই কেটে রাখা মানে চর্বিগুলো আর কি খাচ্ছে। আচ্ছা, তো এটা দেখার পর চাচা আর কি খুব মানে খারাপ লাগে যে এটা কি হচ্ছে। তো চাচা কিছু বলে না আর কি, জিজ্ঞেস করে যে এটা কেন, তুমি কুকুরকে সব খাইতে দাও কেন? তো ডোম বলে যে সে যদি এটা খেয়ে যদি পছন্দ করে থাকে তো খাইলে প্রবলেম কি। তো চাচা চলে যেতে চায়, তারপরেও ডোম বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি কিছুক্ষণ ওয়েট করো। তখন চাচার আরেকটা ফোন আসে যে কোন এক জায়গায় চাচাকে ডাকা হয়। তো চাচা বলে যে আমার একটা ফোন আসছে, আমি চলে যাই, মনে হয় আরেকটা কাজ আছে কোনো। তো ডোম বাধা দেয়, বলে যে তুমি আর কিছুক্ষণ পরে যাও। এটা বলে ডোম আর কি করে একটা মানে মাংসের দলা কেটে নিয়ে ওই লাশ কাটা ঘর থেকে বাইরে বের হয়। তো বাইরে বের হওয়ার পর চাচা বলে যে কোথায় যাচ্ছ? তখন ডোম বলে যে আমি একটু বাইরে যাচ্ছি, তুমি এখানে থাকো, আমি আসতেছি। তো চাচা অনেক ভয় পায় যে মানে একা একা একটা লাশ মানে লাশের সাথে মানে এরকম। তো ওই ডোম আর কি লাশের এই একটা মানে ওই লাশের থেকে একটা মাংসের টুকরা নিয়ে বাইরে চলে যায়, কুকুরটাও পেছনে পেছনে চলে যায়। তো চাচা আর কি লাশটাকে দেখে চাচা অনেক ভয় পাচ্ছিল। তো চাচা বলে যে আমি ওই চাষ দিয়ে মানে মুখটা ঢেকে রাখি, মানে দেখতে আমার অনেক ভয় লাগতেছিল। তো এই সময় হঠাৎ করে মানে বাইরে থেকে কিছু কান্নাকাটির আওয়াজ আসে। তো চাচা চিন্তা করে যে কি ব্যাপার, বাইরে কান্নাকাটির আওয়াজটা। তো চাচা আর কি বাইরে বের হয়ে দেখে যে এরকম 2-3 জন মানুষ একটা লাশ নিয়ে আসতেছে মানে ওই ঘরের দিকেই, এবং সাথে মানে কিছু পুলিশও আছে 2-3 জনের মতন। তো চাচা আর কি আগে যায়, ওখানে আগে যাওয়ার পর পুলিশ বলে যে ডোম কোথায়, একটা লাশ নিয়ে আসা হয়েছে, এটাকে পোস্টমর্টম ঘরে ঢুকাইতে হবে আর কি। তো চাচা বলে যে ডোম তো একটু বাইরে গেছে। তো বলে যে তুমি আচ্ছা এটাকে ভিতরে নিয়ে যাও লাশটাকে। তো চাচা আর কি ওই মানে লাশটার মানে মুখটা একটু খুলে দেখে যে আর কি। তো চাচা যখন ওই লাশটার মুখ দেখে তখন দেখে যে ওই ডোমটারই লাশ, যেটা যার সাথে চাচা আর কি এতক্ষণ মানে কাজ করতেছিল লাশ কাটা ঘরের মধ্যে। এবং ওই মেয়েটা তখন আছে, মেয়েটার লাশ তখন ঘরের হ্যাঁ, মধ্যে তখন ছিল, ও ঘরের মধ্যেই ছিল। আর ডোমটা তার মানে বেশ আগেই মারা গিয়েছে। হ্যাঁ হ্যাঁ সুতরাং এতক্ষণ তার সঙ্গে যে ঘটনাটা ঘটছিল সেই মানুষটি অর্থাৎ সেই ডোমটি আগেই মারা গিয়েছে, এবং সে ডোম না, হয়তো সে তাকে ডোম মনে করেছিল, চাচা বাট সে চিন্তা হয়তো করতেছে যে মানে এতক্ষণ তাহলে চাচা যার সাথে ছিল তিনি তো মানে ডোম না। হ্যাঁ তিনি ডোম না, তাহলে মানে কে ছিল তাহলে চাচার সাথে? চাচা রাইট। অনেক ভয় পায়। তো কাউকে কিছু মানে বলতে যেও আর কি কে বিশ্বাস করবে চাচার কথা? তো আসলে কেউ বিশ্বাস করতে চাবে না ওই মুহূর্তে। তো এই জাতীয় চাচা ঘটনাগুলো সাধারণত বিশ্বাস করতে চান না, এটা খুব স্বাভাবিক। তো চাচা আর কি অবাক হয়ে মানে লাশ কাটা ঘরের দিকে তাকায় আরেকবার যে মানে কি হচ্ছিল এতক্ষণ। তো তাকানোর পর চাচা সেই কুকুরটাকেই দেখতে পায় যেটা আর কি চাচার ডোমের সাথে ছিল, এবং চাচা দেখতে পায় যে তখন ওই কুকুরের মুখে সেই চর্বিগুলো লেগেছিল, মানে তখন যেটা চাচা দেখছে। ওকে, তো এটাই ছিল আপনার ঘটনা। আপনাকে থ্যাঙ্কস, অনেক 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 ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। তানভীর ধানমন্ডি থেকে আমাদের লিখেছেন, ধানমন্ডি 4 থেকে, যে আমার আজকে ম্যারেজ অ্যানিভার্সারি এবং ওয়াইফকে নিয়ে তিনি ভূত এফএম শুনছেন। আমি এরকমও পেয়েছি যে মানে বিয়ে করার পরে ভূত এফএম শুনছেন দুজন মিলে একসঙ্গে। তো থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের এই ভালোবাসার জন্য। আপনাদের এই ভালোবাসার জন্যই আমরা সামনে আরো এগিয়ে যাবো আশা করি। তো যাই হোক, আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন দেখতে পাচ্ছি। মাজিদ আমাদের সঙ্গে রয়েছেন, রিশ হাসান আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন রনি, এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন সুজন, এছাড়াও সুজন লামিয়া,
আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি নসীন এবং প্রভা আপি, পুলক আমাদের সঙ্গে আছেন এবং সাগর আমাদের সাথে রয়েছেন। আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি ক্রিস চৌধুরী বাগেরহাট থেকে, ভেরি গুড স্টোরি। ফরিদ আমাদের ঢাকা থেকে লিখেছেন আমাদেরকে, এবং তিনি বলছেন তার ফ্রেন্ড ভয় করছে। নাইম ফ্রম নামটা আমি জায়গাটা আমি বুঝতে পারলাম না কোনটা, তিনি এবং তার বোন মুন্নি তারা শুনছেন। সজীব আমাদের সাথে আছেন, ক্যান্টনমেন্ট খুলনা থেকে শুনছেন তিনি। এবং এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি নেভি ক্যান্টনমেন্ট খুলনা। ওকে, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি তারেক, এছাড়া আমাদের সাথে রয়েছেন বাহার, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি সামি, এছাড়াও মানিক সহ আরো অনেকে। আপনি যদি আমার সঙ্গে থাকতে চান তাহলে চলে আসুন, আমাদের সাথে SMS এ যোগ দিন অথবা ফেসবুকে যোগ দিন। আমাদেরকে SMS করতে হলে মোবাইলের মেসেজ থেকে টাইপ করুন ফুর্তি, FORT ফুর্তি, স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@furti.fm, which is BHWTFM@radio.fm. আমাদের আপনারা শুনছেন সবসময় রেডিও ফুর্তি। এখন চলছে এই ইয়ারের লাস্ট ভূত এফএম এর লাস্ট এপিসোড অফ 2016, and I hope যে আমাদের সামনে একটা নতুন বছর রয়েছে এবং সেখানেও অনেক মজা হবে এবং অনেক দারুণ দারুণ ঘটনা। এবং দ্য ফার্স্ট এপিসোড will be on next Friday, যেটাতে সেটা হচ্ছে প্রতি বছর প্রতিবারের মতোই। এবং আপনি যদি চান সেইটাতে আমাদের সাথে জয়েন করতে, তাহলে ডেফিনেটলি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ঘটনা পাঠিয়ে দিতে হবে, এবং আপনার ঘটনা যদি সিলেক্টেড হয় you'll get an invitation call from us, এবং আপনি তারপরে আমরা সব নিয়ম করার প্রতি জানিয়ে দিব যে কিভাবে এখানে আসতে হবে, কিভাবে আপনি ফিরবেন, সবকিছু। তো যাই হোক, আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। এটা একটা ইমেইল, সেই ইমেইলটা আমি পড়তে চাই। আমাদের একজন লিসেনার এই ইমেইলটা পাঠিয়েছেন আমাদেরকে, তো আমি সেটা একটু পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, নিশ্চয়ই ভালো আছেন। আমি আজ যে ঘটনাটা শেয়ার করব তা আমাকে শেয়ার করতে নিষেধ করা হয়েছে, তাই অনেক ভেবেচিন্তে বহু বছর পর ঘটনাগুলো শেয়ার করার সিদ্ধান্ত নিলাম। আজই প্রথম ভূত এফএমে শেয়ার করছি। কোনোভাবেই আমি স্টুডিওতে এসে শেয়ার করতে পারছি না, আমার কণ্ঠস্বর শুনে পরিচিত লোকজন চিনে ফেলতে পারে। দেখুন, ওটা পাঠালাম। আমি একজন প্রকৌশলী, সঙ্গত কারণে আমি আমার নাম, বিশ্ববিদ্যালয়, ডিপার্টমেন্ট সহ কোনো কিছুই প্রকাশ করলাম না। বছর 4-5 আগের ঘটনা। আমাদের 4th বর্ষের একটি কোর্স ছিল, যেটা 4 সপ্তাহ একটি ট্রেনিং ইনস্টিটিউটে করতে হয়েছিল। ওরিয়েন্টেশনের দিনই কোর্স ইনস্ট্রাক্টর ইনস্টিটিউট সম্পর্কে এবং সকল রুলস রেগুলেশন সম্পর্কে জানিয়ে দিয়েছিলেন। যারা সপ্তাহ পড়ানো হতো, সারা সপ্তাহ পড়ানো হতো, আর শনিবার ছিল এক্সাম। আমাদের প্রায় 50 জন ছাত্র ছাত্রীকে থাকতে দেওয়া হয়েছিল ইনস্টিটিউটের আলাদা একটা হোস্টেলে। আমরা 40 জন ছেলেরা থাকতাম হোস্টেলের 2য় তলায়। 3য় তলা অর্ধেক কমপ্লিট করা ছিল। সাধারণত ওখানে সরকারি প্রতিষ্ঠানের প্রকৌশলীরা ট্রেনিং এর সময় থাকতেন। 3য় তলাটা অনেক সুন্দর, মেঝে টাইলস করা ছিল, বাথরুম ফিটিংস গুলো নতুন। ওখানে একটা পত্রিকা রুমও ছিল, টাইট স্কেজুল থাকার। আর সকাল 8টা থেকে 4:30 পর্যন্ত ক্লাস করার পরে বিনোদন বলতে আমরা ইনস্টিটিউটের মাঠে ফুটবল খেলতাম। আমাদের রুমটা ছিল সিঁড়ির কাছে, 2 পাশে সারিবদ্ধ রুম, আর মাঝখানে বরাবর লম্বা করিডোর শেষ হয়ে গেছে বাথরুমে। তাই আমাকে অনেকটা পথ হেঁটে বাথরুমে যেতে হতো। এভাবে প্রথম সপ্তাহ কেটে গেল। আরেকটা কথা বলে রাখি, আমাদের বাথরুমের বেসিনের পানি খেতে হতো, কারণ হোস্টেলের ডাইনিং রাত 10টার পর তালা দেওয়া থাকতো। অনেকদিনের পুরনো পাইপ হওয়ায় বাথরুমের পানির সাথে আয়রন আসতো। আমার অংশে 3য় তলা কমপ্লিট ছিল না। মাথার উপরে ছাদ থাকায় প্রচন্ড গরম লাগতো। একদিন রাত প্রায় 3:30-এর দিকে আমার ঘুম ভেঙে যায়। প্রচন্ড পানির পিপাসা লাগে, কিন্তু আমার বোতলে পানি ছিল না। আমি বাকি রুমমেটরা রাত জেগে কার্ড খেলার সময় সকল পানির বোতল খালি করে রেখেছিল, তাই পানি আনতে রুমের বাইরে বের হই। কি কারণে যেন আমার ওই বাথরুমের বেসিনের নোংরা পানি খেতে ইচ্ছে করছিল না। অন্য কোনো রুম খোলা ছিল না, তাই আমি সিঁড়ি বেয়ে 3 তলায় উঠে যাই। আমি হেঁটে করিডোরের শেষ মাথায় অবস্থিত বাথরুমের দিকে যাওয়ার সময় আমার হাতের ডান পাশে অবস্থিত পত্রিকা রুম বন্ধ অবস্থায় আমি দেখতে পাই। আমি ট্যাপ থেকে পানি নেই, ফ্রেশ হয়ে কিছুটা সময় পরে ফিরে আসার পর দেখি পত্রিকা রুমে আলো জ্বলছে।
ফ্যান চলছে। সারাদিন ব্যস্ত থাকার কারণে গত এক সপ্তাহ ধরে খেলার খবর খুব একটা রাখতে পারিনি, তাই ভাবলাম একটু পত্রিকা পড়ে যাই। পত্রিকা রুমে ঢুকেই দেখি মোটামুটি মাঝ বয়সী এক ভদ্রলোক দাবার বোর্ড সামনে নিয়ে একা বসে আছেন। আমি সালাম দিলাম, কিন্তু লোকটা সালামের জবাব দিলেন না। আমি বসার অনুমতি চাইলেও উনি কিছুই বললেন না। তাই আমি দাঁড়িয়েই পত্রিকা পড়া শুরু করি। টেবিলে রাখা পত্রিকাগুলো পুরনো হেডলাইন, পুরাতন ডেটের হওয়ায় আমি বের হয়ে যাচ্ছিলাম, কিন্তু ঠিক এই সময় লোকটি আমাকে বলল, আসুন দাবা খেলি। আমি বললাম যে আঙ্কেল, আমার সকালে এক্সাম আছে, সরি আছে, খেলতে পারছি না। এটা বলাতে উনি আমার দিকে যেভাবে তাকালেন তার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। তার চোখ দুটি লাল টকটকে যেন কোটরের বাইরে বের হয়ে আসছে, যেন আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। হাতে নিয়ে নিচে আমার রুমে ফিরে আসি। ঘটনা এখানে শেষ হলেই ভালো হতো, কিন্তু আমার জন্য সবচেয়ে খারাপ সময়গুলো অপেক্ষা করছিল দ্বিতীয় সপ্তাহের শুরুর দিক। ক্লাস শেষে আমি ক্লান্ত ছিলাম বলে বিকালে খেলতে যাইনি, রুমে শুয়ে আছি। এমন সময় বন্ধু ফারুক এসে বলল, চলো কোথাও ঘুরে আসি। আমি আজ খেলতে চাইনি, তার সাথে ঘুরতে বের হয়ে যাই। ঘুরতে ঘুরতে নদীর ঘাটে যাই, যেখানে বড় বড় কার্গো জাহাজ আসে ইন্ডাস্ট্রির মালামাল ওঠে নামার জন্য। কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরির পরে সে নদীতে নৌকায় চড়ে ঘোরার কথা বলে। আমি নৌকাতে চড়ে ঘোরার অনাগ্রহ প্রকাশ করি। এতে সে প্রচন্ড রেগে যায় এবং আমার সাথে রীতিমতন খারাপ ব্যবহার করতে শুরু করে। সিম্পল বিষয় নিয়ে এমন করার মানে খুঁজে না পেয়ে আমিও রেগে যাই। তখনই মাগরিবের আজান দেয়, দুজন মিলে মসজিদে যাই। সে উজু করতে গিয়ে আর ফিরে না আসায় নামাজ শেষ করে আমি একাই হোস্টেলে চলে আসি। এসে দেখি আমার বন্ধু ফারুক বিছানায় শুয়ে আছে। সে জানায় ফুটবল খেলার সময় তার পা মচকে গেছে। তাহলে সারা বিকেল আমার সাথে কে ছিল? আমার সাথে ঝগড়া হওয়ায় ও বোধহয় এভাবে বলেছে ভেবে কিছু না বলে পাশের রুমে চলে যাই। কিন্তু আমার অন্য বন্ধুরাও তার পা মচকানোর সত্যতা নিশ্চিত করে। আমি আমার রুমে এসে ভাবতে থাকি এবং আমি বুঝতে পারি কিছু একটা হচ্ছে আমার সাথে। কাউকে বলি না, চিন্তার করবেন ভেবে, এমনকি আম্মু আব্বুকেও বলি না। ইনস্টিটিউট থেকে অনেক বড় এক ইন্ডাস্ট্রির ভেতরে আস্ত একটা গ্রামের মতো বিশাল এলাকা। নাস্তা করতে ইন্ডাস্ট্রির মেইন গেটের বাইরে অনেক দূরে বাজারে যেতে হয়। একদিন সন্ধ্যায় আমি একা নাস্তা করতে বাইরে যাই এবং নাস্তা শেষে ঝালমুড়ি খাচ্ছিলাম। একটা কুকুর আমার দিকে তেড়ে আসতে দেখে আমি হাঁটা শুরু করি। প্রথমে ভাবছিলাম আমার ঝালমুড়ির জন্য আমাকে তাড়া করছে, কিন্তু আমি ঝালমুড়ি তার দিকে ছুঁড়ে দেওয়ার পরও আমার পিছু ছাড়ে না এবং আমাকে রীতিমতো ধাওয়া করে। আমি জোরে দৌড়ে পালানোর চেষ্টা করি, কিন্তু ইন্ডাস্ট্রির মালামাল বোঝাই একটা ট্রাক আমার সামনে ট্রাকটা এসে যায়। আমাকে বাঁচাতে গিয়ে বস্তা সহ ট্রাকটা উল্টে যায়। আমাকে আমাকে কেউ চেনার আগে আমি পালিয়ে হোস্টেলে চলে আসি। কাউকে কিছু বলি না। রাতে খাওয়ার সময় কথার প্রসঙ্গে হোস্টেলের সুপারকে জিজ্ঞেস করি, তৃতীয় তলার অতিথিরা তাদের সাথে খান? তিনি উত্তরে বলেন, এই মাসে কোনো সিনিয়র ট্রেনি আসেনি, তৃতীয় তলা তো খালি। কথাটি শুনে আমার গা শিউরে ওঠে। মনে মনে ভাবি, তাহলে ওই দিন রাতে পত্রিকা রুমে কে ছিল? পত্রিকা রুম তালা রাতের বেলায় বন্ধ থাকে। কেন জানতে চাইলে উনি বলেন পত্রিকা টিভি রুমেই দেয়া হচ্ছে এই মাসের শুরু থেকেই, তাই পত্রিকার রুম সবসময় তালা দেয়া থাকে। আমি আমার জীবনের সবচেয়ে বড় ভয়টা পাই সেদিন। খাওয়া শেষ করে এক রুমমেটকে বিষয়টা বলি, সে আমার কথা কোনো পাত্তা দেয়নি সেদিন। এটা একটা হরর মুভি দেখার ফলাফল বলে সবকিছু হেসে উড়িয়ে দেয়। সকালে ক্লাস থাকায় বাথরুমে লম্বা সিরিয়াল থাকে, তাই আমি ওঠার আগে ভোরে বাথরুমে যেতাম। আমি যথারীতি 6টায় বাথরুমে যাই। বাথরুমে তখন কেউ ছিল না। আমি গোসল করার সময় আমার আশেপাশের বাথরুমের শাওয়ারের আওয়াজ পাচ্ছিলাম। আমি
আমি কে গোসল করছে জানতে চাইলেও কোনো উত্তর পাইনি। গোসল শেষে বের হয়, প্রত্যেকটা রুমের দরজা আমি খোলা দেখতে পাই এবং কারো গোসলের চিহ্ন পাইনি। গোসল শেষে বের হয়ে প্রত্যেকটা বাথরুমের দরজা আমি খোলা পাই এবং কারো গোসলের চিহ্ন পাইনি। মেঝে শুকনো, সারা রাত কেউ বাথরুম ব্যবহার না করলেও যেমন থাকে ঠিক তেমনই আছে। এবং বয়েজ হোস্টেলের সারিবদ্ধ রুম গুলো সাধারণত একটার পর একটা লাগানো থাকে এবং নিচের দিকটা খোলা থাকে, তাই ভেতরে কাউকে না থাকলে তার পা দেখা যায়, ভেতরে কেউ থাকলে তার পা দেখা যায়, মেঝে দেখা যায়। কিন্তু আমি কাউকে দেখতে না পেয়ে ভয় পেয়ে যাই। আমি দৌড়ে বের হতে গিয়ে বাথরুমের মেইন দরজা বন্ধ, দেখি যে বাথরুমের মেইন দরজা বন্ধ। আমি কোনোভাবে খুলতে পারছিলাম না, বাথরুমের তীব্র উৎকট গন্ধ পাচ্ছিলাম। আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ার বলে অ্যামোনিয়া, সালফার, ইউরিয়া সহ প্রায় সব কেমিক্যালস এর গন্ধ সম্পর্কে যথেষ্ট ধারণা রয়েছে। এই তীব্র গন্ধটা যে কিসের বুঝতে পারলাম না। গন্ধটা বেড়েই চলছিল এবং গন্ধের ঘনত্বটা আমাকে ঘিরেই, যেন কেউ আমার ঘাড়ের ওপর সুগন্ধবর্তী ভারী নিঃশ্বাস ফেলছে। আমার কিছুই বোঝার বাকি রইল না। আমি বন্ধুদের ডাকার চেষ্টা করেও ব্যর্থ হলাম। আমি আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম এবং দরজায় লাথি দেওয়া শুরু করলাম। আমার লাথির শব্দে বাথরুমের দরজা বন্ধ, বাথরুমের পাশের রুমের বন্ধু বের হয়ে এসে দরজা খুলে দেয়। আমি দরজা লক থাকার কথা বলি, কিন্তু সে বলে দরজায় লাগানো ছিল বাট লক ছিল না। গন্ধ পাওয়ার বিষয়টা বলি, কিন্তু সে কোনো গন্ধ পাচ্ছে না বলে জানায়। শনিবার সকালে এক্সাম ছিল, এক্সাম দিচ্ছি, প্রচুর ম্যাথ আসছে এক্সামে, কিন্তু কিছুতেই আমার ক্যালকুলেটর অন হচ্ছে না। আমার নতুন ক্যালকুলেটর অন হচ্ছিল না। ম্যাথ রিলেটেড এক্সাম বলে আমি কোনো কিছুই আমাকে ক্যালকুলেটর ধার দেয়নি কেউ। আমি এক্সাম খারাপ করি, এক্সাম শেষে ক্যালকুলেটর আপনি অন হয়, বিষয়টা কোনো ব্যাখ্যা তার করতে পারলাম না। আমি ওখানকার কোর্স ইনস্ট্রাক্টর এবং ডিপার্টমেন্টের কোর্স টিচারকে সমস্ত বিষয় খুলে বলি। তারা আমাকে নিয়ে একটা গোপন মিটিং করে এবং ইনস্টিটিউটের স্বার্থে আমাকে সবকিছু গোপন রাখতে বলে। পরবর্তী সপ্তাহগুলোতে আমার আরো ভয়ঙ্কর কেটেছে এবং আমি বারবার মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছি, যা আমার বন্ধুরা কেউ জানে না, এমনকি আমার পরিবারও। ধরনের মৃত্যুর মুখোমুখি হয়েছে, সপ্তাহগুলো কাটাই, যার ফলে আমার রেজাল্টও খারাপ হয়। বিশ্ববিদ্যালয়ে ফিরে এলে আমাকে ডিপার্টমেন্টে জরুরি তলব করা হয় এবং ইনস্টিটিউট, ডিপার্টমেন্ট ও আমার নিজের ক্যারিয়ারের সাথে সবকিছু গোপন রাখতে বলা হয়। ওখান থেকে চলে আসার পর আমার সাথে আর কোনো ঘটনা ঘটেনি। সবগুলো ঘটনা একসাথে ইমেলে লেখা সম্ভব নয়। আমার পরিচয় গোপন রাখার আশ্বাস দিলে পরবর্তীতে আমার সাথে ঘটে যাওয়া বাকি ঘটনাগুলো আমি শেয়ার করতে ইচ্ছুক। ডেফিনেটলি আপনি চাইলে আপনার পরিচয় গোপন রাখতে পারেন। ইটস আপ টু ইউ। সো ইটস আ বিউটিফুল স্টোরি এন্ড আই হোপ ইউ এনজয় ইট। যারা শুনছেন তাদেরকে বলছি। এবং আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখন একটা ছোট বিরতিতে যেতে হবে এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো। আশা করছি সেই পর্যন্ত আপনারা সবাই আমাদের সঙ্গেই থাকবেন। সো বিরতি থেকে ফিরে এসে আপনাদেরকে নতুন ঘটনা শোনাবো, নতুন অতিথি আসবেন আমাদের সঙ্গে। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ। Yes, you're listening to Radio Food 30.0 FM. The night comes alive with Gramin Foam. ভূত FM চলছে এখন। আমি রাস্তায় আছি আপনার সাথে, আমার সাথে রয়েছে মাস্টার এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত ভূত FM-এ। আমরা চলে যাব আবারও দিনারের কাছে একটা ঘটনা শুনতে এবং আমাদের সঙ্গে নতুন অতিথিরা আছেন, তাদের ঘটনা শুনবো। আমি প্রথমে একটা দিনারের কাছে ঘটনা শুনতে যাচ্ছি। তো আমরা নেক্সট ঘটনায় চলে যাই। রাসেল ভাই, আমি এখন যে ঘটনাটি শেয়ার করছি এটা একটি ক্লিনিককে নিয়ে ঘটনাটি। তো এই ঘটনাটিও আমাকে জনি ভাই শেয়ার করেছে। তো এটা 7 থেকে 8 বছর আগের একটি ঘটনা। তখন জনি ভাই আর ওনার 2জন ফ্রেন্ড, ওনারা চাঁদপুর থেকে ঢাকায় ব্যাক করতেছিলেন। আচ্ছা। তো চাঁদপুর থেকে যখন ওনারা ঢাকার উদ্দেশ্যে বাসে উঠেন, তো কিছু দূর আসার পরই জনি ভাই এক ফ্রেন্ডের ওনার ওই টয়লেটের প্রেশার আসে। তো উনি আর ওই মাঝখানে আর বাস থেকে নামতে না পারাতে ওনারা যেটা করেন যে সোনারগাঁর দিকে মোগরাপাড়া বাস স্ট্যান্ড যেটা, সেখানে ওনারা নেমে যান ফ্রেন্ডকে নিয়ে। তো নেমে যাওয়ার পর ওই মোগরাপাড়া যে বাস স্ট্যান্ড আছে, তো নামার পরে তারা দেখলেন যে বাম দিকে বেশ কিছু ভবন। তো একটা বিল্ডিং ওনাদের চোখে পড়ে, সেটা হচ্ছে যে সেটা নিচে কিছু ফ্রুটস এর দোকান আছে এবং বিল্ডিংটা এখনো সেখানে আছে। এবং তৃতীয় তলা হচ্ছে একটা রেস্টুরেন্ট, একটা সাইনবোর্ড তাদের চোখে পড়ে। তো তারা চিন্তা করলেন যেহেতু রেস্টুরেন্ট আছে তাহলে এখানে ওয়াশরুমটা ইউজ করা যেতে পারে। তো তখন ওই জনি ভাইয়ের যে ফ্রেন্ড রবিন ভাই, উনি চলে যায় সেই বিল্ডিং এ
তো তারা বাইরেই বসে থাকে। তো হাফ অ্যান আওয়ারের মতো হয়ে যায়। তো জনি ভাই আর ওনার একজন ফ্রেন্ড ওনারা ওই দোকানে বসে কোক খাচ্ছিলেন। তো ওনারা চিন্তা করলেন যেহেতু অনেকক্ষণ সময় হয়ে গেছে, মানে আসতেছে না। আর এদিকে জনি ভাই চিন্তা করলেন যে উনি একটু খোঁজ নিয়ে আসবেন আর প্লাস উনিও একটু টয়লেটে যাবেন। তো এই চিন্তা করে উনিও সেম ওই বিল্ডিং এর দিকে যান, যে বিল্ডিং এ ওনার ফ্রেন্ড গিয়েছে একটু আগে। তো উনি যথারীতি সেই বিল্ডিং এর 2 তলায় যায়, গিয়ে দেখে যে সেখানে একটা রেস্টুরেন্ট। তো ওই রেস্টুরেন্টে ঢোকার পর উনি ওই রেস্টুরেন্টের একজন লোককে জিজ্ঞেস করে যে উনি কি এই রেস্টুরেন্টের ওয়াশরুমটা ইউজ করতে পারবে কিনা। আচ্ছা। তো ওই লোক তাকে যেটা বলে যে আসলে এই ওয়াশরুম উনি ইউজ করতে পারবেন না, উনি চাইলে উপরে একটা ক্লিনিক আছে, তিনি ওই ক্লিনিকের ওয়াশরুম ইউজ করতে পারেন উপরে গিয়ে। আচ্ছা। তো উনি ভাবলেন যে ঠিক আছে, ওনার ফ্রেন্ড হয়তো উপরে গিয়েছে, কিন্তু সেও এখানে ইউজ করতে পারেনি হয়তোবা। তো উনি উপরে যায়। তো উপরে 3 তলায় যাওয়ার পর উনি যেটা দেখে যে একটা থাই গ্লাস লাগানো। তো উনি থাই গ্লাস সরিয়ে ভিতরে ঢোকার পর দেখে যে একজন লোক লাল একটা শার্ট এবং সাদা রঙের লুঙ্গি পরে বসে আছে সে ক্লিনিকের মধ্যে। তো উনি তাকে গিয়ে জিজ্ঞেস করে যে এরকম উনি কি টয়লেটটা ইউজ করতে পারবেন কিনা। আচ্ছা। তো ভাই জনি ভাই যেটা বলেন যে ওনার রেসপন্সটাই খুব একটু অস্বাভাবিক ছিল, যে উনি বলতেছেন যে টয়লেট কিছু ইউজ করবেন, করেন, মানে খুব গা ছাড়া একটা ভাব। তো ওনাকে আর মানে জনি ভাইকে আর দেখানো হয়নি যে কোন দিকে ওয়াশরুম বা টয়লেটটা কোন দিকে। তো জনি ভাই নিজেই হাঁটতে থাকেন। তো উনি হাঁটার সময় খেয়াল করলেন যে ওই ক্লিনিকের মধ্যে কোনো ওয়ার্ড বয় বা নার্স বা কোনো পেশেন্টের রিলেটিভ কেউই নেই, আর বেশ অন্ধকারাচ্ছন্ন একটা পরিবেশ। তো উনি ওই জাস্ট হাঁটতেছেন। তো হাঁটতে হাঁটতে উনি বেশ দূরে যাওয়ার পর দেখলেন যে হাতে ডান দিকে একটা দরজার মধ্যে লেখা যে টয়লেট। তো উনি দেখতেছেন যে ভিতরে লাইটের সুইচ গুলো অফ করা। তো উনি বাইরে থেকেই লাইটের সুইচ অন করেন। তো অন করার পর উনি দরজা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকেন। তো ভিতরে ঢোকার পর উনি দেখেন যে বাম দিকে 3 থেকে 4টা টয়লেট আছে এবং ডান দিকে আরো 3-4টা টয়লেট এরকম আচ্ছা। তো উনি ঢোকার পর মনে হচ্ছিল যেন শরীরটা যেন কেমন ভার হয়ে যাচ্ছে। তো ওনার যে ফ্রেন্ডটা ওয়াশরুমের জন্য আসছে তার নাম হচ্ছে রবিন ভাই। তো উনি করতেছেন কি যে বাইরে থেকে ডাকতেছেন যে রবিন কি ভিতরে। তো এইটা বলতেছে, উনি জিজ্ঞেস করতেছে, আর প্রতিটা ওয়াশরুমের দরজায় উনি খুলতেছে আর দরজাটা ভিতরে ধাক্কা দিচ্ছে। আচ্ছা। তো উনি কিন্তু দরজাগুলো খুলতেছিল, বাইরে থেকে লাগানো ছিল। ওনার যদি ফ্রেন্ড ভিতরে থাকে তাহলে সেটার দরজা কিন্তু ভিতর দিয়ে লাগানো থাকতো। তো উনি বাইরে থেকে দরজা খুলতেছে, আগে জিজ্ঞেস করতেছে, তারপর ধাক্কা দিচ্ছে এবং ভিতরে কাউকে দেখছে না। আচ্ছা। এইভাবে করতে করতে ঠিক শেষের যে টয়লেটটা ছিল সেই দরজাটা উনি খোলার পর ধাক্কা দিয়ে উনি যেটা দেখে, উনি দেখে যে ওইখানে লো কমোডে যে মহিলা হবে উনি যেটা বলেন, চুল দেখে উনি গেস করেন যে মহিলার মতো কেউ একজন বসে আছে সেখানে। এবং লাইট কিন্তু বাইরে থেকে প্রথমে বন্ধ ছিল, উনি কিন্তু লাইটটা অন করেন আচ্ছা ঢোকার সময়। তো উনি দেখতেছেন একজন মহিলার মতো কেউ একজন বসা। তো জনি ভাই প্রায় 10 কি 15 সেকেন্ড এরকম সময় ধরেই ওনাকে দেখতে থাকেন সেখানে দাঁড়িয়ে। তো উনি দেখতেছেন যে মাথাটা পিছনের দিকে ঘুরানো ছিল কিনা উনি খেয়াল করেননি, কারণ চুলগুলো সব সামনের দিকে ছিল। এবং ওনার পার যে অংশটা এটা থেকে মনে হচ্ছে যে ব্যান্ডেজ করা, এবং হাতের অংশ থেকে মনে হচ্ছে যে পুড়ে যাওয়ার পর মানুষের স্কিন ফসকা পড়ে যাবে যেরকম, ঠিক ওই রকম ফসকা পড়ে ফেটে গিয়েছে মাংসগুলো। আচ্ছা। তো এটা দেখার পর আসল ভাই উনি প্রায় 10-15 সেকেন্ড এটা দেখে। তো উনি সেখান থেকে দৌড় দিবে নাকি কি করবেন ততক্ষণ সেটা বুঝে উঠতে পারতেছিলেন না। তো যখন উনি বুঝতে পারলেন যে আসলে ওনার এখান থেকে মানে মানে ভাগতে হবে বা চলে যেতে হবে, তখনই উনি রাসেল ভাই সেখান থেকে দৌড় দেয়। তো দৌড় দেওয়ার পর উনি যখন ফার্স্ট টাইম ঢুকে তেমন একটা সময় লাগেনি কিন্তু ওয়াশরুমে আসতে, বাট উনি বের হওয়ার সময় মনে হচ্ছে যে উনি দৌড়াচ্ছে বাট ফ্লোর শেষ হচ্ছে না। তো উনি দৌড়াতে দৌড়াতে একেবারে ওই যে লোকটাকে বসা যেখানে দেখছিলেন উনি সেখানে আসেন। সেখানে আসার পর দেখেন যে ওই লাল শার্ট পরে যে লোকটা ছিল সে তার দিকে তাকিয়ে মানে হাসতেছে। মনে হলো যে সে ব্যাপারটা মনে হয় আগে থেকে জানতো। আচ্ছা। তো তার মানে হাসিটা খুব অবাক ছিল। তো উনি কোনো কথা না বলেই সেখান থেকে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে থাকে। আচ্ছা। তো আসলে নিচের দিকে নামার সময় উনি যেটা দেখলেন যে লোকটাকে উনি ক্লিনিকে ঢোকার সময় দেখলেন, বেরোয়ার সময় হাসতে দেখলেন, সেই লোকটাই সিঁড়ি দিয়ে উঠতেছে। আচ্ছা। মানে উনি যে তাকে কিছু জিজ্ঞেস করবে বা কি এরকম কোনো সাহস ছিল না তার মধ্যে। তুমি তাড়াতাড়ি দৌড় দিয়ে এসে নিচে এসে সেন্সলেস হয়ে যায়। আচ্ছা। তো তখন ওনার সেন্স ফেরার পর উনি ওনার ফ্রেন্ডকে জিজ্ঞেস করে, উনি প্রথমে ওনার ফ্রেন্ডকে জিজ্ঞেস করে যে সে কোন টয়লেটে গিয়েছিল। ওনার ফ্রেন্ড যেটা বলে যে ওই বিল্ডিং এর পিছনে সিঁড়ি দিয়ে উঠে এবং সে রেস্টুরেন্টের টয়লেটে যায়। আচ্ছা। সে উপরে গিয়ে দেখে যে উপরের ওই বিল্ডিং এর ওই পাশটায় কোনো ফ্লোর ছিল না,
যাতে ছাদ ছিল। আচ্ছা, তো রাসেল ভাই এটা মানে শোনার পর ওরা সেখান থেকে চলে আসে। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার পরবর্তী ঘটনার জন্য আমরা আমাদের পরবর্তী অতিথির কাছে যাব, তবে তার আগে আমরা একটু SMS এবং আমাদের ফেসবুকে যে কমেন্ট গুলো আছে সেগুলো একটু পড়ে ফেলতে চাই। আমাদেরকে লিখেছেন, দেখতে পাচ্ছি যে শাহরিয়ার তুষার, যে যখনই ভূত FM শুনি তখনই রুমে একা শুনি, অনেক ভয় পাই। আমাদেরকে এমডি ইসমাইল হোসেন লিখেছেন, SMS করেছেন যে ভাইয়া কালকে পরীক্ষা তবুও মিস করছি না। অভিক বিশ্বাস আমাদের SMS করেছেন। এছাড়া আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি আমাদেরকে, এছাড়াও সাব্বির পাবনা থেকে, এবং এছাড়া আমাদের SMS করছেন দেখতে পাচ্ছি বেলায়েত বাপ্পি, আমাদেরকে SMS করছেন মোহাম্মদ বিজয়, এছাড়া আমাদের সাথে SMS করেছেন লিও, আমাদের রিফাত আমাদের SMS করেছেন, স্বপ্নহীন ছায়া আমাদের SMS করেছেন, অভিক বিশ্বাস আমাদের SMS করেছেন আমাদেরকে আদিব, এছাড়াও আরো অনেকে আমাদের SMS করছেন। SMS না, সব কমেন্ট ছিল, সরি, আর এক্সট্রিমলি সরি। এছাড়াও আমাদের এইখানে দেখতে পাচ্ছি আমাদের যে ফুর্তি পেজটা রয়েছে সেখানে মোহাম্মদ রাজু, তিনি অ্যাপ দিয়ে শুনছেন, ছবি আপ করেছেন। নাজমুল খন্দকার আমাদের সাথে আছেন, তিনিও ছবি আপ করেছেন। আমাদের সাথে রয়েছেন মিজানুর রহমান সিলেট থেকে, তিনিও আমাদের সাথে আছেন এবং আমাদের এখানে আপ করেছেন আজকের স্ক্রিনশট। এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এমডি শাহাদাত হোসেন। এছাড়া আমাদের সাথে আরো অনেকেই এই মুহূর্তে আছেন, কিন্তু তারা সবাই লিখছেন আমাদেরকে। যেমন আমাদের কাছে ইকারাস হোসেন লিখেছেন যে তার কাছে অনেক ঘটনা আছে, আপনি কি করবেন, স্টুডিওতে আসবেন নাকি লিখে পাঠাবো? আপনি স্টুডিওতে চলে আসুন। সেজন্য আপনি যেটা করতে হবে, আপনি আপনার ঘটনা ছোট করে হলেও লিখে পাঠিয়ে দিন, ইমেইল করুন আমাদের ইমেইল অ্যাড্রেসে। আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@RTIOFORTI.FM। এবং আপনি মানে জাস্ট আমাদের যে পেজটা রয়েছে, আরজে আসলে যে পেজটা রয়েছে, সেই পেজে গিয়ে আপনি জাস্ট ওখানে সেন্ড ইমেল একটা অপশন রয়েছে, ওই বাটনে প্রেস করলে কিন্তু আপনি পেয়ে যাবেন। তাহলে দেখবেন যে খুব সহজে আপনি সেটা পেয়ে গেছেন। আর এই পেজেও যারা আছেন তারা দেখবেন যে ভূত এফএম এ যদি আপনি ক্লিক করেন তাহলে এই পেজটাও লেফট সাইডে দেখবেন আপনি যে ভূত এফএম এর পেজ রয়েছে, সেখানে আপনি কিন্তু চাইলে চলে যেতে পারেন সেখানে। যাই হোক, আমরা যেটা করব সেটা হচ্ছে এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আমাদের পরবর্তী অতিথির কাছে যাবো এবং তার কাছে একটা ছোট্ট ঘটনা রয়েছে, আমরা সেই ঘটনাটা শুনবো। স্টে টিউনড রেডিও ফুর্তি। আমরা পরবর্তী ঘটনা গিয়ে আপনার নামটা একটু প্লিজ বলবেন, কোথা থেকে এসেছেন সেটাকে একটু শুনি আমরা। হ্যালো লিসেনার্স, আমি বাদশা, আমি এমএস থেকে এসেছি। আমি আজকে যে ঘটনাটি থেকে এসেছেন? এমএস থেকে। আচ্ছা, এটা কোথায়? এটা ঢাকা ক্যান্টনমেন্ট। আচ্ছা, তারা বলেন। আজকে আমি যে ঘটনাটি বলবো, বিশেষ করে সেটা আমার না, মানে আমার বাসার পাশেই থাকতো ওর। আমি ঘটনায় চলে যাই আজ থেকে প্রায় 1 মাস আগে ঘটনাটি। আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম 3 দিনের জন্য বেড়াইতে। তো গ্রামের বাড়ি থেকে আসার পরে আমি ঘটনাটি শুনতে পারি, আমার কাজিন আমার সাথে শেয়ার করেছে। তো এটা একটা রিয়েল ইভেন্ট, যেটা আমি খুবই আগ্রহ ছিলাম যে ভূত এফএম এর মাধ্যমে আমি সবাইকে জানাবো। সো মূল ঘটনা হচ্ছে যে যার সাথে হয়েছে তার নামটা আমি এখন বলতে চাচ্ছি না, সামান্য একটু প্রবলেমের জন্য। আমরা ঘটনায় চলছে, হ্যাঁ প্লিজ। হ্যাঁ, তারপর যার কথা বলবো, যার ঘটনা, ও সরকারি চাকরি করতো। সো সে মানে বেশিরভাগই তার নাইট ডিউটি থাকতো আর কি। তো নাইট ডিউটিতে প্রায় 2টা-2:30টার দিকে বাসায় পৌঁছাইতো। তো তার বাসায় পৌঁছার যে রাস্তাটা, সেটা একটু মানে প্রবলেম ছিল এটাই যে তার রাস্তার উপরে কোনো মানে লাইট ছিল না, অন্ধকার। সো প্রতিদিন এভাবে যেত আর কি। যাওয়ার পথে হঠাৎ একদিন আরেকটা কথা বলতে ভুলে গেছি যে তার যে বাসায় পৌঁছেতে ওই রাস্তার যাওয়ার পথে একটা বড় বট গাছ পড়ে, আর সাথে একটা বড় কবরস্থান। সো সে যখন যাচ্ছে ওই দিন হঠাৎ একদিন তার সাথে এই বট গাছের নিচে একটা ভয়ঙ্কর অদ্ভুত একটা ইভেন্ট ঘটে। ও যখন সাইকেল দিয়ে যাচ্ছে ডিউটি শেষ করে, তখন হঠাৎ দেখতে পারে যে বট গাছের নিচে 5 থেকে 6 বছরের একটা ছেলে বাচ্চা কান্না করতেছে। তো সে হঠাৎ করে সাইকেল থামিয়ে সাইকেলের উপর বসে থেকে সে বলতেছে যে, ছেলের নাম জিজ্ঞেস করলো, ছেলে অ্যাড্রেস সবকিছু জানলো। জানার পরে বলতেছে, তুমি এত রাতে এখানে কেন, এই বট গাছের নিচে কান্না করতেছো? তো ছেলেটি জবাবে উত্তর দিল যে, আমার আব্বা মা আমাকে সন্ধ্যার সময় অনেক মারধর করেছে, সো আমি ভয়ে বাসা থেকে পালিয়ে আসছি। তখন ওই লোকটি বলতেছে, তো তোমার বাসা কোন দিকে? তো ওই ছেলেটি আবার দেখা দিচ্ছে যে ওই লোকের যে বাসা, যেই গলি দিয়ে যাইতে হয় ওই দিকে দেখা যাচ্ছে যে আমার বাসা ওই দিকে।
তো ওই লোকটি বলল যে ঠিক আছে চলো তুমি আমার সাথে চলো, তোমার বাসায় পৌঁছে দিই। তো ছেলেটি অস্বীকার করলো যে না আমি এখন যাব না, যদি আমি যাই তো আমার আব্বা আম্মা আবার হয়তো আমাকে মারবে। কয় তাহলে ঠিক আছে তুমি আমার সাথে আসো, আমি তোমারে আমার বাসায় নিয়ে যাই, কালকে তোমাকে আমি সকালে পৌঁছে দিব তোমার বাসায়। তো ছেলেটি রাজি হলো। রাজি হওয়ার পরে ওই লোক সাইকেলে দাঁড়িয়ে থেকে এতক্ষণ ছেলের সাথে কথা বলছে, বলার পরে ছেলে আসলো। আসার পরে বলতেছে যে তুমি আমার সাইকেলের সামনে বসো। তো সামনে বসার কথা বলছে যখন, তখন ছেলেটি বললো যে না আমি পিছনে বসবো। তো পিছনে বসবা, তুমি তো অনেক ছোট, তো তুমি সামনে বসলে ভালো হয়। না আমি পিছনে বসবো, আমি পারবো না। তখন ওই লোকটি বললো আচ্ছা ঠিক আছে তুমি পিছনেই বসো। তো সচরাচর এরকম ওই লোক তো অনেকদিন যাবত জব করে, যেহেতু এদিক দিয়ে প্রতিদিনই যাওয়া আসা করে, আর তার সাথে যে এরকম কোন একটা ইভেন্ট ঘটবে, দেন ওই ছেলে যখন পিছনে বসছে, বসার পরে ওই লোকটি সাইকেলে যখন প্যাডেল দিতেছে, তখন মানে সবচেয়ে ভয়ঙ্কর যে অদ্ভুত একটা ঘটনাটা হয় আর কি, যে দেখলো সাইকেল তার সামনে নড়তেছে না। তখন লোকটি মানে ভয় পায় নাই, না পায় বলতেছে কি ব্যাপার, সাইকেল হঠাৎ করে থেমে গেল। তখন পিছনে তাকায় দেখে যে ওই ছেলেটি আর ওই ছেলের মতো নাই, বিশাল বড় আকৃতির একটা মানুষ হয়ে গেছে। তো লোকটি দেখার পরে যখন ও পিছনে তাকায়, তাকানোর পরে ওর মানে একটা থাপ্পড় দেয়। থাপ্পড় দেওয়ার পরে ওই লোকটি ওই জায়গায় জ্ঞান হারায় ফেলে। তো পরের দিন লোকটা সবাই ওরে হসপিটালে নিয়ে যায়। নেওয়ার পরে প্রায় 2 দিন ছিল, যখন জ্ঞান ফিরছে তো সবার সাথে এই কথাগুলো শেয়ার করছে, করার পরে 2 দিন পরে মারা যায়। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ব্রেকে, এবং ব্রেকের পর আমরা আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Mood FM. The night comes alive. Yes, the night comes alive with Coming Phone, and you're listening to Radio Fuerte 8.0 FM. আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এন্ড ভূত এফএম টাইম এটা, এবং আমাদের সঙ্গে রয়েছে আরেকজন নতুন অতিথি। আপনার নামটা প্লিজ একটু বলুন, তারপর আপনার ঘটনা যাবো। আমরা খুবই কম টাইমের মধ্যে আছি, একটু এগিয়ে এসে কথা বলবেন। হ্যাঁ প্লিজ। হ্যালো লিসেনার্স, আমি মিরপুর থেকে অনিক। তো আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটি আমার গ্রামের বাড়িতে ঘটা, যেটা ফরিদপুরের আলফাডাঙ্গা থানা বাজরা গ্রাম। তো ভাই আমার বাসাটা হচ্ছে মধুমতি নদীর পাড়ে। তো সময়টা ছিল 2011 সাল, আমার ডেটটা ঠিক মনে নাই, বাট সময়টা ছিল বর্ষাকাল। তো ভাই আমি ওখানে আমাদের নদীতে অনেক প্রচুর মাছ পাওয়া যাচ্ছিল। তো একদিন বিকালবেলা আমি যখন ক্রিকেট খেলতেছিলাম, তো আমার একটা ফ্রেন্ড মামুন আমাকে বলতেছিল যে দোস্ত আজকে, আমি তাকে একটু বলে দিই, ইন্টারাকশন দিয়ে দেখি। আমরা মাছ ধরার ঘটনাগুলো সাধারণত শুনি যে আমার বাবা বা অমুক বা তমুক, বাট আপনি এটা নিজের এক্সপিরিয়েন্স। নিজের এক্সপিরিয়েন্স। তো মামুন আমাকে বলতেছিল যে আজকে রাত্রে আমরা মাছ ধরতে যাবো। তো ভাই যেহেতু গ্রামে অনেক মাছ পাওয়া যাচ্ছিল মধুমতি নদীতে, তো চিন্তা করলাম যে ওকে যাওয়াই যেতে পারে। তো ফ্রেন্ডকে বললাম যে ঠিক আছে যাবো। তো ওদিন রাত আনুমানিক 10টার সময় মামুন আমার বাসায় গিয়ে বলে যে চল বের হ। তো যেহেতু অনেক সময় মানে রাত হয়ে গেছিল, তো আমি কোনো কিছু চিন্তা না করে জালটা নিয়ে বের হয়ে যাই। তো বলে রাখা ভালো যে আমি ওই দিন কোনো লাইট নেইনি হাতে। তো নদীর ধারে গিয়ে দেখি যে প্রচুর লাইট এবং আরো অনেকেই মাছ ধরতেছে। তো আমার ফ্রেন্ড ফার্স্টে জাল ফেলা শুরু করে। দেন যখন ও জাল ফেলা শুরু করে, আমি পিছন থেকে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি। তো ও মানে অনেক সময় ধরে জাল ফেলতে থাকে। দেন আমরা মাছও পাচ্ছিলাম প্রচুর। আনুমানিক 1 থেকে 1.5 ঘন্টা পরে আমরা জাল ফেলতে ফেলতে আমাদের বাসা থেকে পশ্চিম দিকে একটা বিল আছে, বিলের দিকে যেতে থাকি। তো যে পরিমাণে মাছ পাচ্ছিলাম তাতে আমাদের পুরো ব্যাগটা ভরে যাওয়ার কথা ছিল, বাট ব্যাগটা আনফর্চুনেটলি ভরে নাই, অর্ধেকটা ছিল। তো আমার ফ্রেন্ড আমাকে বলতেছে কি রে এত মাছ ধরলাম, মাছ কি করছো? তো আমি বললাম যে মাছ তো এগুলাই, সব তো ব্যাগের ভিতরে রাখছি। তো যাই হোক আর কোনো কথা না বাড়ায় আরো আস্তে আস্তে আগাতে থাকি। তো আনুমানিক তখন 2টা বা 2:30 বাজে। তখন আমি আমার বাসা থেকে আরো 3 কিলোমিটার দূরে। দেন আমার ফ্রেন্ড আমাকে বললো যে এবার তোর পালা, তুই জাল ফেলা শুরু কর। আমি বললাম ওকে। তো ফার্স্টে আমি যখন জাল ফেলি, ফার্স্ট টাইমেই আমি একটা বড় একটা কাতল মাছ পাই। তো আমার ফ্রেন্ডকে দেওয়ার পরে ও এটা ব্যাগে রাখে, এবং সেকেন্ড টাইম যখন আমি জাল ফেলতে যাবো ঠিক সেই মুহূর্তে দেখি বিলের ভিতরে মানে তখন বিলের পানি এবং নদীর পানিটা প্রায় মানে সমান হয়ে আছে। আচ্ছা।
তো পাশেই রাস্তা, তো রাস্তাটা শেষ পার আর নদীর পাড়টা একই। তো আমি ওই যখন বিলের উপরে যখন মাছটা আপনার লাফাচ্ছিল, তো ওইটাকে টার্গেট করে আমি জাল ফেলি। ফেলার পরে যখন জাল উঠাই মাছ নেই, জালে কিছুই নেই। দেন সেকেন্ড টাইম যখন আমি জাল ফেলতে যাব, তখন আমি চিন্তা করলাম যে এবার হাত দিয়ে ধরার চেষ্টা করব। দেন জাল ফেললাম, জাল ফেলার পরে মাছটাও পড়ছে জালের তলে। তো আমি হাত দিয়ে যখন মাছ ধরার চেষ্টা করতেছি পানিতে নেমে, তখন আমার ফ্রেন্ড, ওর কোনো সাউন্ড পাচ্ছিলাম না বা ও কোনো কথা বলতেছিল না। দেন 4-5 মিনিট ট্রাই করার পর আমি আমার ফ্রেন্ডকে বললাম যে দোস্ত আমাকে একটু হেল্প কর, আমি পারতেছি না। দেন আমি ওর কোনো সাউন্ড পাচ্ছিলাম না, তো ওর দিকে তাকিয়ে দেখি যে ও ওই যে রাস্তাটার শেষ প্রান্তটা ছিল যেটা আপনার নদীর পাড়ে, ওইখানে বসে আছে, বসে মাছটা খাচ্ছে, কাতল মাছটা যেটা পেয়েছিলাম ওইটা। তো খাওয়ার পরে আমি জাস্ট তাকিয়ে হতভম্ব হয়ে গেছি। তো ওর দিকে, ও আমার দিকে তাকালো, তাকানোর পরে ভাই যে বিদঘুটের চেহারাটা আমার সামনে ভেসে উঠলো, ভাই আমি ফুল হতভম্ব। ওটা দেখলে এখন আমার খুব ভয় লাগে। তো চেহারাটা এরকম ছিল যে চোখটা অনেক বড় এবং লাল, আমার দিকে তাকিয়ে আছে। দেন ওর মুখ থেকে লালা টাইপের কিছু একটা পড়তেছে, ব্লাড ঠিক না, but বেশ কালো। আর আমার দিকে তাকিয়ে একটা ভয়ঙ্কর কণ্ঠে বললো যে কিরে খাবি। জাস্ট এটা মানে সাউন্ডটা যখন আমার কানে আসলো যে খাবি, দেন আমি মানে কি করছি আমি নিজেও জানি না, আমি একটা দৌড় দিছি। দৌড় দেওয়ার পরে চলে আসছি, এরপরে আমার কিছু মনে নাই। তো ভাই পরের দিন সকালবেলা আমি যখন আমার ঘুম ভাঙে, তখন দেখলাম আমার ফ্রেন্ড আমার পাশে, আমার বাবা আম্মু ছিল, দাদু ছিল। তো আম্মু বলতেছে কি হয়েছে রাতে তোর। তো বললাম যে আম্মু এই কাহিনী। তো আম্মু আমাকে বলতেছে যে তোকে তো রাস্তার পাশেই পাওয়া গেছে। দেন আমার ফ্রেন্ড বলতেছে তুই মাছ ধরতে কার সাথে গেছিলি। আমি বললাম কেন তোর সাথে, তুই তো আমার নিয়ে গেছিস। আমি সব দোষটা ওর উপর চাপাচ্ছিলাম। তো আমার ফ্রেন্ড বলতেছে দোস্ত তোর কোথাও ভুল হইতেছে, আমি গতকালকে রাত্রে আনফর্চুনেটলি আব্বুর সাথে পাশের গ্রামে চলে যাই। দেন আমি তো বাড়িতে ছিলাম না। তো আম্মু আমাকে বললো যে তুই মাছ ধরছিস, পানিতে নামছিস, তো তোর শরীর তো ভিজা ছিল না, তোর শরীরটা ফুল শুকনা ছিল ভাই। তো ভাই আসলে ভাই মানে আমার স্পষ্ট মনে আছে যে আমি পানিতে নেমে, বিলের ভিতরে নেমে আমি হাত দিয়ে মাছ ধরি। বাট পরের দিন মানে ওই সময়টা নাকি আমার শরীরটা ফুল শুকনা ছিল। ইভেন আরেকটা ইন্টারেস্টিং ঘটনা, সেটা হচ্ছে আমি জালটা আমি ওখানে ফেলে রেখে এসেছিলাম, কিন্তু সকালবেলা আমি যখন বারান্দার দিকে তাকাই তখন দেখি আমার জালটা ওইখানেই ছিল, ওই অবস্থাতেই ছিল। কোনখানে ছিল? আমাদের রুমের বারান্দায়, আচ্ছা, যেখানে থাকার কথা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। এবং আমরা, ইটস আ ভেরি কমন স্টোরি, বাট থিং ইজ যে এরকম ভাবে আমরা পাই না, যারা খুব কমই পাই হয়তো, যা সরাসরি এই ঘটনা এক্সপিরিয়েন্স করেছেন। সাধারণত এই টাইপের ঘটনাগুলো ঘটে থাকে বেশ আগে, এবং কারো দাদার আমলে, কারো দাদার আমলে, কারো বাবার আমলে, এবং তার দাদা বা বাবা এই ঘটনার এক্সপিরিয়েন্স করে থাকেন। বাট আমি তোর মনে করতে পারি মানে ইট কুড বি দ্য ফার্স্ট টাইম যে একজনকে আমরা পেয়েছি হু এক্সপিরিয়েন্স দিস স্টোরি, দিস ইনসিডেন্ট আর কি, যেটা মানে এর আগে কখনো এভাবে হয়তো আমি পাইনি। তো যাই হোক, আমরা এখন চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে। এবং আমার কাছে ছোট একটা ঘটনা, একদম ছোট একটা ঘটনা তিনি শেয়ার করবেন। আমাদের হাতে সময় একেবারেই নাই, আমাদের এখন সাইন আউট করতে হবে, বাট ছোট একটা ঘটনা দিয়ে শেষ করতে চাই। বলেন আপনার ঘটনা, বলেন প্লিজ। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি হচ্ছি এসবি আলামিন হাসান। তো আমি আজকে যে ঘটনাটি বলবো সেটা আমার এক বড় আপুর কাছ থেকে শোনা। তো আপুটির নাম হচ্ছে পাপিয়া সুলতানা। তো উনি আমাকে এই ঘটনাটি বললো আর কি। তো ঘটনাটি ওনার দাদুর সাথে ঘটে। তো ওনার দাদুরা আগে একটা গ্রামে থাকতো, কিন্তু সেখান থেকে ওরা ময়মনসিংহে চলে যায়, ওখানে একটা জায়গা কিনে বাড়ি করে আর কি। তো ওই জায়গাটার দাম খুবই কম ছিল, সেই জন্য তারা তাড়াতাড়ি করে কিনে নেয়। এবং এক সময় মানে এই জায়গাটা শ্মশান হিসেবে ব্যবহৃত হতো, কিন্তু এখন আর হয় না, যার জন্য মানে লোক সবাই সাপোর্ট করলো যে জায়গাটা খুবই ভালো, কম দামে পাইছো, কিনে নাও। তো উনিও সবার কথা শুনে জায়গাটা কিনে নিল। কিন্তু আসলে উনি যখন ওইখানে বাড়ি করলো, তারপর থেকেই ওনার প্রবলেম শুরু। ওই দাদুর অসুস্থতা আর ভালো হয় না, মানে নিয়মিত উনি অসুস্থ থাকে, কত ডাক্তার কবিরাজ দেখায়, কিন্তু ওনার আর অসুখ ভালো হয় না। তো এইভাবে চলতে থাকে, বাড়িতে সবারই কিছু না কিছু প্রবলেম হয়। তারপরে আপনার ওরা যখন রাত্রে ঘুমিয়ে থাকতো, বাইরে এরকম সাউন্ড হতো যে মনে হচ্ছে পাশে যে বাস যার সব বাসগুলো ভেঙে পড়ে যাচ্ছে, কিন্তু পরদিন সকালে গিয়ে দেখতো যে না, সব বাসই ঠিক আছে আগের মতন। তারপরে আবার ওনারা শুনতো যে ঘরের দরজার সামনে দিয়ে বারান্দায় কেউ দৌড়াচ্ছে, হাঁটছে। তো ওনারা যখন দরজা খুলে দেখতো যে আসলে কেউ নেই। তো এরকম চলতে থাকার পর 5-6 দিন পর এই ওনার একটা মেয়ে মারা যায় আর কি, মানে বাড়ি করার 5-6 দিন পরেই। তো মেয়েটা মারা যাওয়ার পরে
তো ওনারা খুবই মানে দুঃখিত যে ওনার মেয়েটা মারা গেল। তো তারপরে আবার কিছুদিন পর, সপ্তাহখানেক পর, পাশের বাসার একজন এরকম মারা গেল। তো একজন কবিরাজ নিয়ে আসা হলো, যিনি মানে এইসব জিন টিন বিষয়ে অনেক ভালো জানেন এবং হুজুর টাইপের লোক। তো উনি পুরো বাড়িটা ঘুরে দেখলো এবং বললো যে এই বাড়িতে কিছু প্রবলেম আছে, তো আপনারা এই বাড়িতে আসলে থাকতে পারবেন না, এখান থেকে চলে যান, এখানে থাকলে আপনাদের আরো ক্ষতি হতে পারে। তো তারপর থেকে দাদু এখান থেকে চলে আসে এবং ঢাকায় চলে আসে, ঢাকায় বাসা ভাড়া নিয়ে থাকে। তারপর থেকে দাদু এখন সুস্থ, ওনার আর কোনো অসুখ হয় না। তো রাসেল ভাই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের সঙ্গে থাকার জন্য, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন আমাদের এই লাস্ট এপিসোডে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে অনেকে এই মুহূর্তে আছেন, যারা ফেসবুকে আছেন, তো আমরা সারা সপ্তাহ পাবো। যারা আমাদের সাথে এই মুহূর্তে SMS এ আছেন, তাদের SMS আমি একটু পড়তে চাই। এবং তাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে অনেকেই, আমি দেখতে পাচ্ছি আমার একজন ফ্রেন্ড, তিনি আমাকে SMS করছেন এবং তিনি লিখছেন যে it's been more than 5 years I have been listening to your show religiously and thank you very much for giving us such an amazing show. এবং তিনি আশা করছেন যে কামিং নিউ ইয়ার যে ইয়ার সেটা হচ্ছে অনেক ভালো সবার জন্য হবে। এবং তিনি এটাও বলেছেন যে তিনি উইশ করছেন যে আমাদের টিম মেম্বার যারা রয়েছেন এবং লিসনাররা আছেন তাদের সবার জন্য নতুন বছর অনেক 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 বেশি শুভ হবে। এবং রিদওয়ান আমাদেরকে এসএমএসটা পাঠিয়েছেন। থ্যাংক ইউ রিদওয়ান ফর বিং উইথ আস। এবং আশা করছি যে ভাই আপনি পুরো সময় মানে নেক্সট টাইমও আপনাদেরকে এইভাবে প্রতিদিন আমি পাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সবাই যারা এই মুহূর্তে আমাকে শুনছেন এবং এই মুহূর্তে আমার সঙ্গে বসে আজকের ভূতের